গত ক্লাসে আমরা অলরেডি বুস্টিংটা শুরু করেছিলাম, তাই না? বুস্টিংটা শুরু করেছিলাম আমরা একটা টপিকের উপর ডিপেন্ড করে বা একটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে বুস্টিংটা করছিলাম, বা আমার একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে বুস্টিংটা করছিলাম। আমরা স্মার্ট ওয়াচ সেল করছিলাম। গত ক্লাসে মেসেজের মাধ্যমে স্মার্ট ওয়াচটা আমি সেল করছিলাম, তাই না? সো আমরা এখানে গোল সেট করেছিলাম। এরপরে অ্যাডভান্স ক্রিয়েটিভ যে যেভাবে অ্যাডটা দেখতে চায় অথবা অ্যাডটা আরও ভালোভাবে মানুষের কাছে প্রেজেন্ট করবে, এইটা অন করে রাখলে। এরপর ছিল বাটন। আমরা মূলত এখানে মেসেজ যেহেতু সেট করেছিলাম সেহেতু বাটন দিয়েছিলাম, সিন মেসেজের বাটন, মনে আছে? সিন মেসেজ দিয়েছিলাম। এখন এই যে সিন মেসেজে বাটন দিয়েছি, এই সিন মেসেজে কেউ ক্লিক করলে, কারোর সামনে অ্যাডটা গেলে সিন মেসেজে ক্লিক করলে মূলত মেসেজগুলো কোথায় আসবে এটার একটা ডেস্টিনেশন আছে, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে মেসেজ ডেস্টিনেশন, আরেকটা হচ্ছে অ্যাডের ডেস্টিনেশন। দুইটা কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে মেসেজ ডেস্টিনেশন আর একটা হচ্ছে অ্যাডটা কোথায় চলবে সেই ডেস্টিনেশন। সো আমরা মেসেজ ডেস্টিনেশন আমরা চাইলে কি করেছিলাম, এখানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম তিনটাই দিতে পারি, অথবা ম্যানুয়ালি সেট করে দিতে পারি যে একটা ডেস্টিনেশনে নেব। এরপরে কি করেছিলাম, স্পেশাল অ্যাড ক্যাটাগরি 4টে অ্যাড ছিল, এটা অলরেডি আপনারা জানেন যে সোশ্যাল ইস্যু, ইলেকশন পলিটিক্স, এরপরে কি ছিল এমপ্লয়মেন্ট, এরপরে হাউজিং, আর একটা ছিল ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অর সার্ভিস। এই 4টার মধ্যে যদি কোনো অ্যাড পড়ে তাহলে সিলেক্ট করবো, নাহলে সিলেক্ট করার দরকার নেই। এরপরে আমরা অ্যাডভান্স অডিয়েন্স সিলেক্ট করেছিলাম, এখান থেকে আমরা এজ সিলেক্ট করেছিলাম, এখান থেকে আমরা জেন্ডার সিলেক্ট করেছিলাম, এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করেছিলাম। বাট আমরা ডিটেল টার্গেটিং করি নাই। আমরা বলেছিলাম ডিটেল টার্গেটিংটা আমরা শিখবো কোথায়, অ্যাড ক্যাম্পিংয়ে শিখবো। অ্যাড ক্যাম্পিংয়ে শেখার পরে তাহলে আমরা এখানে ভালো বুঝতে পারবো। হ্যাঁ, এখানে কি করবো, ভালো বুঝতে পারবো। আমরা যে এখানে ডিটেল টার্গেটিং করতে পারবো না তা না, বাট একটু ভালোভাবে ডিটেল টার্গেটিং বোঝার জন্য আমি অ্যাড ক্যাম্পিংয়ের জন্য রেখে দিয়েছি। এরপরে কি ছিল, এরপরে মূলত আপনাদের ছিল যে অ্যাড ট্রান্সপারেন্সি, এটা ছিল স্টার ভেরিফিকেশন, অর্থাৎ ইমেল বা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয় যদি ভেরিফাই চাই। এরপর আছে ডিউরেশন, অ্যাডটা কতদিন চলবে সেটা ছিল, যে আমি অ্যাডটা 7 দিন, 15 দিন, 10 দিন চালাবো কিনা সেটা। রান অ্যাড কন্টিনিউয়াসলি বলতে বোঝাচ্ছে অ্যাডটা চলতে থাকবে যতদিন কার্ডে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে। আর যদি আপনার মনে করেন যে ক্লায়েন্ট বলে দিয়েছে 15 দিন, 20 দিন, সেটাও আমি এখান থেকে করতে পারবো। কিন্তু বুস্টিংয়ে যেহেতু বলেছিলাম যে বুস্টিংটা একটু কম অ্যাডভান্স লেভেলের, সেহেতু শিডিউল করা যায় না। শিডিউল বলতে রিশিডিউল করা যায় না। আমি 7 দিন, 15 দিন, 10 দিন পর থেকে বুস্টিং করব, আজকে আমি সেট আপ করে রাখতে পারবো না। অ্যাড ক্যাম্পিংয়ে আমি চাইলে আরও 15 দিনের আগের অ্যাড, 20 দিনের আগের অ্যাডই আমি আজকে সেট আপ করে দিয়ে দিতে পারি। তাহলে বুস্টিংয়ে কী করতে হবে, যেই দিন অ্যাড বলবে বা বুস্টিং বলবে সেই দিনে আমার বুস্টিংটা পাবলিশ করতে হবে। ক্লিয়ার? এরপরে ছিল মূলত বাজেট। $1 নিচে বাজেট দেওয়া যায় না। অনেক সময় হতে পারে যে এখানে বাজেট আপনি টাকাতে রূপান্তর করতে পারেন। আপনি ডলার হিসাব বোঝেন না, আপনি টাকার হিসাব বোঝেন। প্রতিদিন আপনি 500 টাকা করে খরচ করবেন, ডলার কত কাটবে জানেন না আপনি, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে 500 টাকা, 400 টাকা করে পার ডেতে করবেন, আপনার হিসাবটা বুঝতে টাকাতে সুবিধা, আবার অনেকের ডলারে সুবিধা। তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু অ্যাডে যখন ডলার বা টাকা থাকবে ওইখান থেকে চেঞ্জ করতে পারবেন না, আমার সেটিংস থেকে চেঞ্জ করতে হবে, যেটা আমি দেখাবো একটু পরে, পেমেন্ট মেথড থেকে। সো এখান থেকে আপনি $1 নিচে পার ডেতে অ্যাড ডান করতে পারবেন না। সো 7 দিনের জন্য আমি মূলত $60, $20, $30, $1, $5 যেটা খুশি সেটা আমি দিয়ে অ্যাড ডান করতে পারি। ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপর, ক্লায়েন্টের বাজেটের উপর। সো আপনি এইখানে যে ডলারটা ফিক্স করবেন সেটা এটার সাথে গুণ হয়ে যাবে, গুণ হয়ে ভ্যাট সহ আপনার টাকা কাটবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি বিষয়টা? এরপরে ছিল প্লেসমেন্ট। এখানে প্লেসমেন্ট বলতে মূলত এই যে বললাম একটু আগে, মেসেজ প্লেসমেন্ট ছিল। অ্যাডে ক্লিক করলে যে জায়গায় মেসেজ যাবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম। আর এটা হচ্ছে অ্যাডের প্লেসমেন্ট। এই অ্যাডটা আসলে কোন কোন প্ল্যাটফর্মে দেখাবেন, একটা কোন কোন প্ল্যাটফর্মে দেখাবেন। এখন মেটার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, থ্রেড, অডিয়েন্স নেটওয়ার্ক, এরকম 6-7টা প্ল্যাটফর্ম আছে। এখন আপনি চাচ্ছেন যে অ্যাডগুলো সবগুলো প্ল্যাটফর্মে চালাইতে, তাহলে অ্যাডভান্স প্লেসমেন্টটা অন রাখতে হবে। অ্যাডভান্স প্লেসমেন্ট অন রাখলে ফেসবুক সুবিধা মতো বা মেটা সুবিধা মতো যে কোনো প্ল্যাটফর্মে কাস্টমার পেলে সেই প্ল্যাটফর্মে মানুষকে দেখাই দিবে। ক্লিয়ার? এখন কাস্টমার স্পেশালি শুধু ফেসবুককে টার্গেট করতে পারে না, শুধু ইনস্টাগ্রামকে টার্গেট করতে পারে না। যদি শুধু ইনস্টাগ্রাম আর ফেসবুককে টার্গেট করে তাহলে আপনার এই অ্যাডভান্স প্লেসমেন্টটা অফ করে দিতে হবে, দিয়ে এখানে ম্যানুয়াল প্লেসমেন্টটা অন করতে হবে। অ্যাড হোয়াটসঅ্যাপে চলে, দেখেছেন কখনো? দেখেছেন? পেয়েছেন? ফ্রাঙ্কলি বলেন, না পাইলে নাই। অনেকে পেয়েছেন। মেসেঞ্জারে অ্যাড চলে, দেখেছেন? মেসেঞ্জারে দেখবেন 2-4টা 5জন কমেন্ট বা মেসেজের পরেই অ্যাড শো করে। সো মেসেঞ্জারে অ্যাড চলে, হোয়াটসঅ্যাপে অ্যাড চলে, এরপরে ইনস্টাগ্রামে অ্যাড চলে, ফেসবুকে চলে, থ্রেডে অ্যাড চলে, এরপরে অডিয়েন্স নেটওয়ার্কে অ্যাড চলে। এখন আপনি চাচ্ছেন যে ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যাডটা চালাইতে, তাহলে হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারটা কী করে দিতে হবে, অফ করে দিয়ে দিতে হবে। তাহলে এখন অ্যাডটা শুধুমাত্র ফেসবুক আর ইনস্টাগ্রামের মানুষই দেখতে পাচ্ছে, যারা মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ চালাচ্ছে তারা দেখতে পাচ্ছে না। বোঝা যাচ্ছে? সো একইভাবে আপনি চাইলে ইনস্টাগ্রাম অফ করে দিতে পারেন, এখন শুধু অ্যাডটা ফেসবুকে চলছে, অর্থাৎ এই অ্যাডের প্রমোশন বা এই প্রোডাক্টের প্রমোশন শুধুমাত্র ফেসবুকে চলছে।
বুঝতে পেরেছি। এখন ইনস্টাগ্রাম কি বেটার প্ল্যাটফর্ম? কি মনে হয় ইনস্টাগ্রাম বেটার প্ল্যাটফর্ম? ইনস্টাগ্রাম এখন অনেক বেটার প্ল্যাটফর্ম। আপনাদের মনে হচ্ছে যে ইনস্টাগ্রাম বেটার প্ল্যাটফর্ম না, এখন ইনস্টাগ্রামে অনেক বেশি মানুষ কানেক্টেড, বোঝা যাচ্ছে। আগে ফেসবুকে বেশি মানুষ কানেক্টেড ছিল, ফেসবুকে হ্যাঁ ফেসবুকে মানুষ কানেক্টেড, ফেসবুক থেকে মানুষ অনেক বেশি প্রোডাক্ট কিনে, কিন্তু ইনস্টাগ্রাম থেকে এখন মানুষ অনেক বেশি কি কিনে, প্রোডাক্ট কিনে থাকে। কিছু প্রোডাক্ট আছে যেমন মেয়েদের প্রোডাক্ট, ইনস্টাগ্রামে সব থেকে বেশি সেল হয়ে থাকে এখন মেয়েদের প্রোডাক্ট, কারণ মেয়েরা ইনস্টাগ্রাম অনেক বেশি চালিয়ে থাকে, বোঝা যাচ্ছে। সো ইনস্টাগ্রাম আপনার এটাও ডিপেন্ড করবে ক্লায়েন্টের প্রোডাক্টের উপর, ক্লায়েন্ট যদি স্পেশালি বলে আপনারা তো রিকমেন্ড করবেন যে স্যার ইনস্টাগ্রামে একটা চালান, কারণ ভালো একটা ফ্যান বেজ ইনস্টাগ্রামে বা কাস্টমার ইনস্টাগ্রামে আছে। এখন ক্লায়েন্ট যদি বলে না আমার দরকার নেই, তাহলে আপনি অফ করে দিবেন। আর যদি বলে যে আপনার উপর ডিপেন্ড করছে, তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম আমি দুটোই রিকমেন্ড করলাম, বোঝা যাচ্ছে। এখান থেকে ভালো একটা কাস্টমার আপনি বা ফ্যান বেজ আপনি পেয়ে যাবেন। এরপর আছে পেমেন্ট মেথড। এইটা নিয়ে অনেকে প্রবলেম ফেস করেন যে পেমেন্ট মেথড আসলে কি হবে, বা আপনারা যখন অ্যাড রান করবেন তখন পেমেন্ট কিভাবে করবেন। পেমেন্ট মূলত এখানে কার্ড দিয়ে করতে হয়, অ্যাডেও তাই, অ্যাড ক্যাম্পিংও তাই, বুস্টিংও তাই, ঠিক আছে। একবার পেমেন্ট মেথড অ্যাড করলে আপনি অ্যাড ক্যাম্পিংও করতে পারেন, বুস্টিং করতে পারবেন, কিন্তু পেমেন্ট মেথডে এখানে কিছু সতর্কতা বা ঝামেলা আছে। জাস্ট লাইক কি, যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন পেমেন্ট মেথড ক্লায়েন্টেরই থাকবে, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে যখন কাজ করবেন। জাস্ট লাইক আপনাকে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিয়েছে, আপনি বাংলাদেশে বসে ক্লায়েন্টের অ্যাড রান করবেন, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে ক্লায়েন্টের কার্ড অ্যাড করা আছে, আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, ক্লিয়ার। তাহলে আমাকে অ্যাক্সেস দেবে, আমি ডিরেক্ট কাজ করব। কিন্তু কোনো কারণে ক্লায়েন্টের কার্ড নাও থাকতে পারে, অনেক সময় সাপোর্ট নাই আমাদের থেকে, কি নাই সাপোর্ট, তার কার্ড নেই, সে ছোট বিজনেসম্যান, সে চাচ্ছে একটা অ্যাড রান করতে, তার কার্ড না থাকার কারণে আপনাকে বললো আপনার ড্যাশবোর্ড থেকে অ্যাড রান করে দেন, আমার পেজকে টার্গেট করে, আমি শুধু পেজের অ্যাক্সেস দিচ্ছি, হতে পারে। অথবা আপনাকে বলতে পারে আমি আপনাকে পেমেন্ট করে দিচ্ছি স্যার, আপনি আমাকে একটা রান করে দেন, যে পরিমাণ খরচ হবে আমি দিয়ে দিচ্ছি আপনাকে, তখন আপনার কার্ড লাগবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের কার্ড থেকে অ্যাড রান করে থাকি, ক্লিয়ার। এখন আপনারা যখন নিজেরা বিজনেস করবেন তখনও তো আপনাদের কার্ড দরকার অ্যাডের জন্য। এই কার্ড আসলে কি কার্ড? এই কার্ড হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। এখন দেখেন এখানে অপশন আছে পেমেন্ট মেথড, অ্যাডেড অপশনে গেলে এখানে আমরা 4টা অপশন পাবো মূলত। দেখেন প্রথমে আছে বিজনেস, লোকেশন অ্যান্ড কারেন্সি। এইখানে আপনার ইনফরমেশন বাংলাদেশ, ইউএস ডলার যা আছে এগুলো এগুলো ভালো করে ফিল আপ করে নেবেন, টাইম জোন এগুলো ফিল আপ করা থাকবে বা করেছি অলরেডি আমরা। এরপরে কি আছে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো। এইটা মূলত লাস্ট ক্লাসে কথা হয়েছিল বিন নিয়ে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। যদি আপনার বিন বা টিন থাকে, বিন মূলত লাগছে, এখন টিন অনেক সময় অ্যাকসেপ্ট করে না, বিন নাম্বার থাকে বা বাংলাদেশ সরকারের বা যেই দেশে বিজনেস করছে আপনার ক্লায়েন্ট সেই দেশের সরকারের যদি একটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, তাহলে এই যে অ্যাডে যে আমার ট্যাক্স কাটছে, এই যে ট্যাক্স $1.05, এই ট্যাক্স আর কাটবে না ফেসবুক, ক্লিয়ার। সো বিন নাম্বারটা আমার কি করতে হবে, ক্লায়েন্টের থেকে চেয়ে নিতে হবে যে স্যার আপনার যদি বিন নাম্বার থাকে আমাকে যদি দিয়ে দেন, তাহলে আমি বিনটা অ্যাড করে দিলে আপনার আর কার্ড থেকে এক্সট্রা যে চার্জ কাটছিল ফেসবুক 15% বা 15%, এটা আর কাটবে না। বুঝতে পারছি বিষয়টা? সো আপনাদের ক্ষেত্রেও তাই, আপনারা যখন বিজনেস করবেন আপনাদের যদি বিন নাম্বার থাকে, বিন নাম্বার অ্যাড করে দিবেন, তাহলে আর আপনাদের থেকে কোনো এক্সট্রা চার্জ কাটবে না ফেসবুক। এরপর আছে পেমেন্ট মেথড, এখানে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড, আর একটা আছে পেপাল। পেপাল আমাদের দেশে অ্যাভেলেবেল নেই, আমাদের দেশে পেপালটা অ্যাভেলেবেল না থাকার কারণে আমাদের কি করতে হচ্ছে, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডে যেতে হচ্ছে, অথবা মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড অথবা আমেরিকান এক্সপ্রেসে যেতে হচ্ছে, ক্লিয়ার। এখন পেপাল যদি চলে আসে তাহলে আমাদের কোনো টেনশন নেই, আমাদের কোনো ইনভেস্টমেন্ট কোনো কিছুরই প্রয়োজন নেই। হ্যাঁ প্রতি বছরই বলছে যে জয় আনবে, একবার বললো, এরপরে বললো যে ইউনুস সরকার আনবে, এইবার আবার দেখা গেল যে এনারাও বলছে যে এরাও আনবে, কিন্তু কবে আসবে আসলে অ্যাকচুয়াল কোনো সিওরিটি নেই আর কি। যদি পেপাল আসে, এইটা একটা ব্যাংক, যেমন ঢাকা ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, এটাও এক ধরনের ব্যাংক, পেপাল ব্যাংক। হ্যাঁ যদি আমাদের দেশে চলে আসে তাহলে আমরা ডিরেক্ট কী করতে পারবো, পেমেন্ট করতে পারবো, আমরা ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, নর্মালি বাংলাদেশের ব্যাংকে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটা কানেক্ট করে দেবো, অটোমেটিক আমার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কাটবে, খুবই সিম্পল সহজ হয়। এখন আমাদের দেশে যেহেতু পেপাল অ্যাভেলেবেল নেই, ইন্ডিয়াতে আছে, আমাদের দেশে তাহলে কি আছে, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। এখন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার, আমেরিকান এক্সপ্রেস, এগুলো হচ্ছে কার্ডের নাম, এগুলো কি কার্ড। এখন এই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার, আমেরিকান এক্সপ্রেস যে কোনো কার্ড হলেই হবে, ডাজ নট ম্যাটার, কিন্তু কার্ডটার শর্ত হচ্ছে ডুয়েল কারেন্সি হতে হবে। কি হতে হবে, ডুয়েল কারেন্সি হতে হবে। আর ডুয়েল কারেন্সি হলেও হবে না, মাস্ট বি ইনভেস্টমেন্ট থাকতে হবে। কি থাকতে হবে, ইনভেস্টমেন্ট। তাহলে 3টা কথা বলেছি, একটা হচ্ছে ডেবিট, ক্রেডিট, মাস্টার, ভিসা, আমেরিকান এক্সপ্রেস, কার্ডের নাম যাই হোক ডাজ নট ম্যাটার, কার্ডটা ডুয়েল কারেন্সি হতে হবে। আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে গিয়ে বললেই হবে ডুয়েল কারেন্সি কার্ড দেন, সেটা ডেবিট কার্ডও নিতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী ক্রেডিট কার্ড নিতে পারেন, ভিসা বা মাস্টার কার্ড বা অন্যান্য গোল্ড কার্ড বা প্লাটিনাম কার্ড, যে কোনো কার্ড হতে পারে। বাট
ইনভেস্টমেন্ট লাগবে কিসের? পাসপোর্টের এগেনস্টে ইনভেস্টমেন্ট লাগবে। এই ইনভেস্টমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না। ইনভেস্টমেন্ট করতে কি লাগে না? কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট অনুমতি নেওয়া যে আমি বাইরের দেশে ডলার আনবো বা নিব, খরচ করব বা এইখান থেকে কাজ করব। সো এর জন্য একটা ইনভেস্টমেন্ট লাগবে। তার জন্য কি লাগবে? পাসপোর্ট লাগবে। পাসপোর্ট নিয়ে ব্যাংকে গিয়ে বললেই হবে যে আমার এই কার্ডটাকে ইনভেস্ট করে দেন, $7,000, $10,000, $15,000। আপনি যেই টাকা ইনভেস্ট করবেন মাসে ওই পরিমাণ অর্থ আপনি আনা নেওয়া করতে পারবেন অথবা খরচ করতে পারবেন ইন্টারন্যাশনালি। ক্লিয়ার? ইনভেস্ট বলতে মূলত এক ধরনের অনুমতি নেওয়া, বাইরের দেশে যে আপনি টাকা খরচ করবেন বা বাইরের দেশে বৈধভাবে আপনি টাকাগুলো পাঠাবেন, এটার একটা অনুমতি গভর্নমেন্টের। ক্লিয়ার? সো এই ইনভেস্টমেন্টটা আপনার মাস্ট বি লাগবে যেই কার্ড দিয়ে আপনি অ্যাড রান করবেন। এখন আপনাদের অনেকের পাসপোর্ট নাই, অনেকের পাসপোর্ট নেই, এখন কি করবেন? বাসায় গিয়ে কি পাসপোর্টের জন্য যুদ্ধ করবেন? কোনো দরকার নেই। যখন দরকার তখন আপনারা আস্তে আস্তে আগে কোর্সটা শেষ করেন, আস্তে আস্তে যখন বিজনেস করবেন তখন পাসপোর্ট দিয়ে ইনভেস্টমেন্ট করে নিন। অথবা ভার্চুয়াল কার্ড পাওয়া যায়। এখন এই ভার্চুয়াল কার্ডগুলো ট্রাস্টেড 100% কিনা আমি বলতে পারবো না, বা এটার কোনো গ্যারান্টিও আমি দিতে পারবো না। আপনারা অনেকে ভার্চুয়াল কার্ড, অনেকে আবার অনলাইন থেকে অনেকের হেল্প নিয়ে থাকেন, আগেই টাকা দিতে হয় পরে আপনাকে সাপোর্ট দেয়। এখন টাকা দেওয়ার পরে সাপোর্ট না দিলে এটার দায়ভার আমার নেই। ক্লিয়ার? সো অনলাইনেও অনেকে আছে যে সাপোর্ট দিয়ে থাকে। সব থেকে বেটার হচ্ছে যদি বিজনেস করেন বা আপনারা যখন বিজনেস করবেন তখন মাস্ট বি একটা কার্ড বানিয়ে নেবেন। এই কার্ডের তেমন খরচ নেই। নর্মাল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের যে 500 টাকা বা 460 টাকা 70 টাকা যে বাৎসরিক চার্জ, এই কার্ডেরও ঠিক এমনই চার্জ। ক্লিয়ার? তার মানে আমরা যখন বিজনেস করবো তখন এইরকম একটা কার্ড বানিয়ে নিব। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে কোনো কোশ্চেন আছে? জাস্ট ব্যাংকে গিয়ে বললেই হবে আমি ফেসবুককে পেমেন্ট করব। হ্যাঁ, আবার এখানে অনেক কথা আছে যে অনেক ব্যাংক ফেসবুককে পেমেন্টটা অ্যাপ্রুভ করে না, অফ রাখে। অনেক ব্যাংকই আছে যে বাংলাদেশে অনেক ব্যাংক আছে যারা ফেসবুকে পেমেন্টের অপশনটা অফ রেখে দিয়েছে, সেই ব্যাংকগুলো ইগনোর করতে হবে। কোন ব্যাংকগুলো সব থেকে ভালো? ইবিএল সব থেকে ভালো, ইস্টার্ন ব্যাংক লিমিটেড এটা সব থেকে ভালো, এরপর ইসলামিক ব্যাংক আছে, ঢাকা ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে। এই ব্যাংকগুলো থেকে আপনার কার্ডগুলো নিতে পারেন। ক্লিয়ার? ইসলামিক ব্যাংকও মনে হয় এখন ঝামেলা করছে, টাকা পয়সা রাখলে নাকি দেয় না, ঝামেলা হচ্ছে। সরি স্যার, একটু ইন্টারাপ্ট করছি স্যার। একটা এখানে অপশন আছে মূলত, এখান থেকে কার্ডটা অ্যাড করে দিলে আমরা কি করতে পারবো? ডিরেক্ট নেক্সট করে দিলে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড, জাস্ট কার্ডের নাম, কার্ডের নাম্বার, সিভিভি আর এক্সপায়ারি ডেট, এই চারটা। এই কার্ডটা অনেক ভয়ঙ্কর একটা কার্ড। হ্যাঁ, এই কার্ডে কোনো পাসওয়ার্ড লাগে না। এই কার্ডটা আপনি ছবি থাকলে হয়ে যায়। কার্ডটা আপনার কাছে ফিজিক্যালি কার্ডটা না থাকলেও হয়, পৃথিবীর যে কোনো জায়গায় এই কার্ডটা থাকতে পারে। জাস্ট এই চারটা ইনফরমেশন নেবেন, তাহলে কার্ডটা কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। কার্ডের নাম্বার, কার্ডের নেম, এইটা কার্ডের এক পাশে থাকে, সিভিভি আর এক্সপায়ারি ডেট আর এক পাশে থাকে। খুবই ভয়ঙ্কর একটা কার্ড, বোঝা যাচ্ছে? অনেক সময় আমরা টুলস কিনি, অনেক সময় আমরা অনলাইন থেকে মাস্টার কার্ড দিয়ে বা এই ধরনের কার্ড দিয়ে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আমরা অনেক প্রোডাক্ট কিনে থাকি। সো এই কার্ডের এই চারটা ইনফরমেশন পাইলে কিন্তু যে কেউ, আবার অনেক সময় গেমের কয়েন কিনে অনেকেই আছেন না, গেম কিনে, এই কিনে সেই কিনে, এই ধরনের কার্ড লাগে। এই ধরনের কার্ডের চারটা ইনফরমেশন দিয়ে দিলে ডিরেক্ট টাকাগুলো কেটে নেয়, পরে নোটিফিকেশন যায় ক্লায়েন্টের কাছে। সো এই কার্ডগুলো একটু সাবধানে রাখার ট্রাই করবেন। কার্ডের দুই পাশের ইনফরমেশন কেউ পেয়ে গেলে অনেক কাজে লাগাইতে পারবে, অনেক টুলস কিনতে পারবে, অনেক কাজেই এই কার্ডগুলো ইউজ করতে পারবে আপনার পিন ছাড়াও। বোঝা যাচ্ছে? বিষয়টা বুঝতে পারছি? সো অ্যাডের ক্ষেত্রে এখন কি করেছে, এখন ইনফরমেশন বা কনফার্মেশনের কল আসে বা মেসেজ আসে, বাট অন্যান্য যে গেমবেলিং বা জাস্ট লাইক গেমস সাইটে এই কার্ডটা অ্যাড করে দিলে হয়, কোনো নোটিফিকেশন কোনো কিছু লাগে না, একেবারে ডিরেক্ট টুলসগুলো ওপেন হয়ে যায়। সো কার্ডগুলো সাবধানে রাখবেন, বুঝতে পেরেছি কার্ডটা? সো কার্ডের দুই পাশে ইনফরমেশন থাকে, ওই ইনফরমেশনগুলো অ্যাড করে দিয়ে কার্ডটা সেভ করে দিলে কার্ডটা সেভ হয়ে যাবে, আর আপনার অ্যাডটা এখানে পাবলিশ হয়ে যাবে, অ্যাডটা রান হয়ে যাবে বা বুস্টিংটা রানিং হয়ে যাবে। ক্লিয়ার? সো একটা বুস্টিং করতে পারবো না ইজিলি। সো এইভাবে মূলত বুঝে বুঝে বুস্টিংগুলো আপনাদের কি করতে হবে। সো এই হচ্ছে আপনাদের আজকে থেকে আমাদের অ্যাড ক্যাম্পিং শুরু হবে। অ্যাড ক্যাম্পে বেশ কিছু ক্লাস আছে, অ্যাড ক্যাম্পের মধ্যে অনেক বিষয় আছে। আমরা অ্যাড ক্যাম্পিংয়ে অনেক কিছু সেট করে থাকি, অনেক ডাটা সেট করতে হয়, অনেক কিছু হয়। তো আমরা এক এক করে কিছু অ্যাড পাবলিশ করব, রান করব, দেখব, অ্যাড সেট করব, অ্যাডের ডাটাগুলো কীভাবে সেট করতে হয় এই বিষয়গুলো দেখবো। হ্যাঁ, আমার যখন যে অ্যাডগুলো আসবে তখন সেই অ্যাডটা আমি পরিপূর্ণভাবে কীভাবে ক্লিয়ার করতে হয় এই বিষয়গুলো দেখবো। আমাদের অডিয়েন্স থাকে, কাস্টম অডিয়েন্স, সেগুলো সেট করতে হয়, লুকেলাইক অডিয়েন্স থাকে, পিক্সেল সেট থাকে, এই বিষয়গুলো এই অ্যাডের মধ্যে এখন আস্তে আস্তে আসবে। আমরা মূলত আজকে থেকে অ্যাড ক্যাম্পিংয়ের ক্লাস শুরু করছি। অ্যাড ক্যাম্পিং কী এর আগে বলেছি, অ্যাড ক্যাম্পিং কী বা বুস্টিং কী, অ্যাড ক্যাম্পিংয়ের উদ্দেশ্য কী, কেউ একজন বলেন, ছোট করে বলেন, অ্যাড ক্যাম্পিং আসলে উদ্দেশ্য কী? কে পে করে অল্প সময়ের মধ্যে অনেক বেশি মানুষের কাছে যাব একটা উদ্দেশ্য নিয়ে। সেটা কি হতে পারে? মানুষের কাছে পরিচিতি হওয়া, প্রমোশনের উদ্দেশ্য,
পরিচিতি হওয়ার উদ্দেশ্য, লাইক কমেন্ট ফলোয়ার্স বাড়ানোর উদ্দেশ্য, ট্রাস্ট বাড়ানোর উদ্দেশ্য, যত কিছু আছে সবই এই অ্যাড ক্যাম্পেইনে আমার মূলত পেইড বা টাকা দিয়ে আমি ফেসবুকে পে করে একটা উদ্দেশ্যে আমি অ্যাড ক্যাম্পেইন করছি। চলেন অ্যাড ক্যাম্পেইন আমরা শুরু করব। সো অ্যাড ক্যাম্পেইন এর আগে আমরা বুস্টিং করেছি পেজ থেকে বা পোস্ট থেকে, বুস্টিং করেছি একটা পেজ থেকে, একটা নির্দিষ্ট পোস্টের নিচে গিয়ে বুস্টিং করেছি। আজকে থেকে আমরা অ্যাড ক্যাম্পেইন করব অ্যাডের ড্যাশবোর্ড থেকে বা অ্যাড অ্যাকাউন্ট থেকে। প্রতিটা পেজের একটা করে অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি। আমরা অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে আসছি, তাই না? অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, পোর্টফোলিও কীভাবে তৈরি করতে হয়, এগুলো দেখে আসছি। এবং বিজনেস পোর্টফোলিও যখন আমাকে ক্লায়েন্ট কাজ দিবে তখন কিন্তু আমাকে মেটা বিজনেস সুইট আর বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস দিয়ে দিবে। অ্যাক্সেস দিলে কী হবে, ওই পোর্টফোলিওর আন্ডারেই বা ওই পোর্টফোলিওতে গিয়েই আপনি কী করবেন, অ্যাড ক্যাম্পেইনগুলো করতে পারবেন। ঠিক আছে? আপনাকে কিন্তু ডিরেক্ট ফেসবুকের পাসওয়ার্ড দিবে না, ইমেল দিবে না। হ্যাঁ, দিতে পারে, সেটা আলাদা পারপাস। বাট আপনাকে মেইনলি যেটা দিবে সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট আর বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করতে পারবেন, তার ড্যাশবোর্ডে গিয়ে বিজনেস পোর্টফোলিওতে গিয়ে অ্যাড রান করতে পারবেন। যদি তার অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আমি অ্যাড রান করতে পারবো, আর অ্যাড অ্যাকাউন্ট না থাকলে আগে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অ্যাড রান করতে হবে। চলেন এখন অ্যাড রান করার জন্য তাহলে আমার অ্যাডের ড্যাশবোর্ডে যেতে হবে। কোথায় যেতে হবে? ড্যাশবোর্ড। তাহলে যেই পেজের অ্যাড রান করব অথবা ক্লায়েন্টের যে ক্লায়েন্টের অ্যাড রান করবো সেই ক্লায়েন্টের সেই পেজে যাওয়ার পরে বা সেই পেজের ড্যাশবোর্ডে যাব। তো আমি ধরেন নোভেন পেজের অ্যাড রান করবো। নোভেন আমার ক্লায়েন্ট, ইউএসের একটা ক্লায়েন্ট ধরেন, কথার কথা, সে আমাকে অ্যাডের অ্যাক্সেস দিয়ে দিয়েছে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়েছে। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কোথায় থাকে? এই যে মেটা বিজনেস সুইটে থাকে। অর্থাৎ যেই ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের মেটা বিজনেস সুইটে আমরা চলে যাচ্ছি। এই মেটা বিজনেস সুইটের অ্যাক্সেস পেয়ে গেছি। এখন আমি কি করব? অ্যাড রান করব। অ্যাড রান করার জন্য এই যে নোভেন পেজের মেটা বিজনেস সুইট, এই যে অ্যাড ম্যানেজার আছে, এইখানে ক্লিক করে আমার অ্যাড রান করতে যেতে হবে। সো আমি ক্যাম্পেইনে যাচ্ছি। যাওয়ার পরে আমি আগে কিছু জিনিস আপনাদের সংক্ষেপে বুঝাই দেবো, যেগুলো আমাদের স্টেপ বাই স্টেপ আসবে, তখন আমরা ভালো মতো বুঝবো। সো যেই পেজের অ্যাড রান করবো সেই পেজের মেটা বিজনেস সুইটে যাবো, এরপরে অ্যাড ম্যানেজারে ক্লিক করে দেবো। অথবা ওই পেজের ওই পেজের অ্যাড ম্যানেজার কিন্তু এই পাশে আছে, আমি চাইলে এখান থেকেও ডিরেক্ট যেতে পারবো, এই পাশে অ্যাড ম্যানেজার আছে। অথবা এই পেজে থেকে business.facebook.com-এ গিয়েও মেটা বিজনেস সুইটে গিয়েও অ্যাড ম্যানেজারে যেতে পারবো। তার মানে দুই তিন ভাবে যাওয়া যায়। ক্লিয়ার? সো আমি এই যে অ্যাড ম্যানেজারে আসছি, আসার পরে আগে মেক শিওর হতে হবে যে আপনি কোন পেজের কোন ক্লায়েন্টের অ্যাড রান করছেন, সেই ক্লায়েন্টটা এখানে আগে দেখে নিতে হবে। নোভেন পেজ, ঠিক আছে? ওকে, আমি চাইলে এখান থেকে সুইচ করতে পারবো। কী করতে পারবো? আমার যদি আরও অ্যাড অ্যাকাউন্ট, আরও বিজনেস পোর্টফোলিও থাকে আমার এই প্রোফাইলের আন্ডারে, সেগুলোতে আমি কী করতে পারবো? এক ক্লিকে সুইচ করে সেই প্রোফাইলগুলোর অ্যাড অ্যাকাউন্টে গিয়েও অ্যাড রান করে দিয়ে আসতে পারবো। সো আমি নোভেনটে আমার এটা ফাইনাল হয়ে গেছে যে আমি নোভেন পেজের অ্যাড রান করবো। অ্যাড রান করার আগে এই পাশে কিছু বিষয় আছে, সেগুলো একটু বুঝে আসি। এখানে আছে অ্যাকাউন্ট ওভারভিউ, ফুল অ্যাকাউন্টের একটা ওভারভিউ দেখতে হবে। এখানে আছে অ্যাডের রিপোর্ট, এখান থেকে মূলত আমরা অ্যাডের রিপোর্টগুলো তৈরি করতে পারবো বা দেখতে পারবো। এগুলো আমি এখন দেখাচ্ছি না, জাস্ট আমি বুঝাই দিচ্ছি। এখানে অডিয়েন্স, এখান থেকে কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স, এগুলো তৈরি করতে পারবো। এগুলো আমাদের স্টেপ বাই স্টেপ যখন আসবে তখন আমরা শিখবো। এরপর আছে অ্যাডভার্টাইজিং সেটিং, এখান থেকে মূলত আমি আমার এই অ্যাড অ্যাকাউন্টের অনেকগুলো সেটিংস দেখতে পারবো, ইমেল, ফোন নাম্বার, ট্রাস্ট ইস্যু, টু ফ্যাক্টর, এগুলো সবই এর মধ্যে আছে। এরপর আছে বিলিং পেমেন্ট, এখান থেকে মূলত কার্ডটা অ্যাড করতে হবে, ডলার বা টাকা বা কারেন্সি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে পারবেন। এরপর আছে ইভেন্ট ম্যানেজার, এখান থেকে যত ডেটা আছে, পিক্সেল বলেন, কাস্টম বলেন, সব কিছু এর মধ্যে আছে। আর অল টুলস, ফেসবুকের যত টুলস আছে সব কিছুই আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, যে ফেসবুকে পার্টনার টুল, ক্রিয়েটিভ হাব টুল, মক টুল, যত টুল আছে সব এখান থেকে দেখে নিতে পারেন। সো আমার মূলত বিশেষ করে যেটা সবথেকে প্রয়োজন সেটা হচ্ছে এই যে অ্যাডের রিপোর্ট, এখান থেকে আমাদের ক্লায়েন্টের জন্য রিপোর্ট তৈরি করতে হয়। অডিয়েন্স, এখান থেকে মূলত কাস্টম অডিয়েন্স বা লুকে লাইক অডিয়েন্স আমরা চাইলে অ্যাডের আগেই সেভ করে রেখে দিতে পারি। এরপরে আছে বিলিং অ্যান্ড পেমেন্ট অ্যান্ড ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার থেকে আমার যত ডেটা সেট আপ আছে সব এই ইভেন্ট ম্যানেজার থেকে করতে হয়। সো বিলিং অ্যান্ড পেমেন্ট, এখান থেকে মূলত আমাদের টাকা পয়সা অ্যাড করতে হয়। এখন বিলিং অ্যান্ড পেমেন্ট চাইলে আমি এখান থেকেও অ্যাড করতে পারি, আবার অ্যাড রান করার পরে একদম লাস্টে গিয়েও অ্যাড করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। বোঝা যাচ্ছে? চলেন আমরা বিলিং অ্যান্ড পেমেন্টে এখানে দুইটা অপশন আছে, একটু দেখে আসি। এখানে দেখেন অ্যাকাউন্ট আছে, এখান থেকে মূলত আমরা সেট আপ ইউর অ্যাকাউন্ট বা কার্ড অ্যাড করতে পারবো। যেখানে এক জায়গায় ক্লিক করলে হবে এখানে অথবা এখানে। এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যে বুস্টিংয়ের লাস্টে যে পেজটা পেলাম ওই পেজটাই চলে আসছে, দেখা যাচ্ছে? সো আমি বুস্টিংয়ের সময় কার্ড অ্যাড করলেও হবে, অথবা আমি এখান থেকে কার্ড অ্যাড করলেও হবে, অথবা অ্যাড রান করার শেষে পাবলিশের অপশনে ক্লিক করলেও আমাকে কার্ড অ্যাড দিতে বলবে। ঠিক একইভাবে কার্ডটা অ্যাড করে সেভ করে দিলেই হয়ে যাচ্ছে। এরপর আছে মূলত বিজনেস অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, এইখানে মূলত আমরা কারেন্সিগুলো চেঞ্জ করে নিই এখান থেকে। বোঝা যাচ্ছে? একটা অ্যাডের ভিতরে গেলে অনেক সময় দেখবেন যে টাকা হয়ে আছে, ডলার
হয়ে নাই, টাকা হয়ে আছে, আপনারা কনফিউজড হয়ে যান যে আমি তো আর এখানে অপশন নাই টাকাকে ডলার, ডলারকে টাকাকে রূপান্তর করা, যেটা বুস্টিংয়ে ছিল যে আপনি ওখান থেকে ক্লিক করে চেঞ্জ করতে পারেন, কিন্তু অ্যাড ক্যাম্পিংয়ে কিন্তু ভিতরে টাকা বা ডলার রূপান্তর করার কোনো ওয়ে নাই, আছে কোথায় বিলিং অ্যান্ড পেমেন্টের মধ্যে। এইখানে এসে এই যে কারেন্সি আছে, যে কোনো কারেন্সিতে আপনি রূপান্তর করতে পারেন, পৃথিবীর যে কোনো কারেন্সিতে আপনি অ্যাড রান করতে পারবেন, কাটবে ডলারই, ওই সমপরিমাণ অর্থ ডলার আকারে কেটে নেবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে মূলত আমি ডলারগুলো সেট আপ করে ফেলতে পারবো। এরপর আছে বিজনেস ইনফো, এখান থেকে আপনার নাম, কার্ডের যার কার্ড তার ইনফরমেশনগুলো দিয়ে সেভ করে দিলেই হয়ে যাচ্ছে। আর লাস্ট আছে বিল, যেটা বললাম যে যদি থাকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অ্যাড করে দিবেন, তাহলে কি কাটবে না, ট্যাক্স বা এক্সট্রা ট্যাক্স কাটবে না 15%। চলেন আমরা মূলত ক্যাম্পিংয়ে যাব, এই অপশনগুলো আমাদের আস্তে আস্তে আসবে। সো আবারও বলছি, যেই পেজের অ্যাড ডান করবেন সেই পেজে মেটা বিজনেস সুইট থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, ওই পেজে অ্যাডের ড্যাশবোর্ডে চলে আসবেন। এই অ্যাডের ড্যাশবোর্ডে আসলে দেখেন এখানে অনেকগুলো অ্যাড আমি মূলত কোনো না কোনো ক্লাসে কি করেছি আমি দেখাইছি, বোঝা যাচ্ছে? সো এটা হচ্ছে মূলত আপনার ড্যাশবোর্ড। এইখানে একটা অ্যাডে 3টা করে ড্যাশবোর্ড থাকে বা 3টা করে পেজ থাকবে। একটা হচ্ছে অ্যাড ক্যাম্পিং, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড ক্যাম্পিংয়ে মূলত এখানে আমাদের অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, এখানে মূলত স্পেশাল ক্যাটাগরি অ্যাড সিলেক্ট করতে হয়, এখানে আমাদের ক্যাম্পিং বাজেটটা অ্যাড করতে হয়। যদি আমি ক্যাম্পিং বাজেট না দিই তবুও কোনো প্রবলেম নেই। তারপরে অ্যাড সেটে মূলত কী হয়, অ্যাড সেটে মূলত আমরা অডিয়েন্স সিলেক্ট করে থাকি, অ্যাডের উদ্দেশ্য সিলেক্ট করে থাকি বা গোল সিলেক্ট করে থাকি এবং প্লেসমেন্টটা সিলেক্ট করে থাকি। আর অ্যাডে কী করে থাকি, এখন লাস্টের পেজে আমরা মূলত ডিজাইন সিলেক্ট করে থাকি। কি সিলেক্ট করে থাকি, মূলত ক্রিয়েটিভ বা ডিজাইন সিলেক্ট করে থাকি। চলেন অ্যাড রান করার জন্য মূলত আমাদের এই যে ক্রিয়েট অপশন আছে এখান থেকেও ক্লিক করতে পারবো, অথবা এই যে এখানে ক্যাম্পিং আছে এই ক্যাম্পিং থেকেও ক্লিক করতে পারবো। সো আমরা এই ক্রিয়েট অপশনে ক্লিক করে আমরা এইরকম একটা ড্যাশবোর্ড পাবো। আপনাদের ড্যাশবোর্ডটা একদম ব্র্যান্ড নিউ থাকবে, এখানে কোনো অ্যাড থাকবে না, এভাবে সব অ্যাড ডিলিট করা থাকবে। আপনারা যখন প্র্যাকটিস করবেন বাসায় তখন দেখবেন যে আপনাদের এখানে কোনো অ্যাড নাই। এই অ্যাডগুলো একটু ডিলিট করে দিই, এই অ্যাডগুলো এভাবে ডিলিট করা থাকবে। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের এরকম ব্র্যান্ড নিউ ড্যাশবোর্ড থাকবে, ঠিক আছে? এরকম ড্যাশবোর্ড থাকে। আর ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট হলে ক্লায়েন্টের যদি অ্যাড রান করা না থাকে তারও এরকম থাকবে, আর অ্যাড রান করা থাকলে 2-4টে অ্যাড ওখানে শো করবে। এইখান থেকে মূলত আমরা প্র্যাকটিসের জন্য ক্রিয়েট অপশনটাতে একটা ক্লিক করবেন, বাসায় গিয়ে ক্লিক করার পরে দেখবেন যে এখানে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসছে। এখানে লেখা আছে ক্রিয়েট নিউ ক্যাম্পিং, নতুন ক্যাম্পিংয়ের জন্য আপনাকে একটা ড্যাশবোর্ড দিয়ে দিয়েছে। এখানে প্রথম অপশন পাবেন, আচ্ছা এখানে দেখেন অ্যাকাউন্ট ইনফো নিডেড, এখানে মূলত আপনার ইমেল, ফোন নাম্বার, ভেরিফাই এইসব ইনফরমেশন দিতে বলছে। আমার এখানে যেহেতু আমি বারবার অ্যাড রান করি এই জন্য আমাকে তারা ট্রাস্টেড মনে করছে না, এই জন্য আমাকে এটা দিয়েছে। আপনাদের এই প্রবলেমগুলো দিবে না, বোঝা যাচ্ছে? সো দিলে গো টু অ্যাকাউন্ট ওভারভিউ গেলে ইমেল, ফোন নাম্বার ভেরিফিকেশন করলেই হয়ে যাবে। এরপর আছে চুজ এ বাইং টাইপ, প্রথম অপশন আছে দেখেন চুজ বাইং টাইপ, অর্থাৎ আপনি যে অ্যাড রান করছেন এখানে দুইভাবে কি করা যায়, বাইং টাইপ সিলেক্ট করা যায়। একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। একটা কি অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। 99% অ্যাডই অকশন অ্যাড, এই অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট এই অ্যাডগুলো মূলত অকশন অ্যাড হয়ে থাকে। টেলিভিশনের অ্যাডগুলো অথবা বড় বড় ব্র্যান্ড কোকাকোলা, প্রাণ কোম্পানি এই ব্র্যান্ডগুলো রিজার্ভেশনে আগেই রিজার্ভেশনের একটা স্লট সেট করে অ্যাডের রেজাল্ট আগেই সেট আপ করে দিয়ে রিজার্ভেশনে একটা অ্যাড রান করে দিয়ে থাকে, বোঝা যাচ্ছে? আর আমরা সচরাচর যে কাজগুলো করব সবই অকশনের অ্যাডগুলোর কাজ করব। অকশন মানে নিলাম, অকশন মানে কি নিলাম। মূলত একটা অ্যাড ফেসবুকে আমি রান করব, আমার যারা কম্পিটিটর আছে তাদের সাথে আমার একটা নিলামে যাবে। নিলামে বলতে ধরেন একই ক্যাটাগরি অ্যাড একই ক্যাটাগরির সাথে নিলাম করবে। যেমন আমি আম সেল করি, বাংলাদেশে কি আমি আম সেল করি আর কেউ করে না? আরও অনেকেই আম সেলের অ্যাড দিয়েছে। সো ফেসবুকে এই যে আমি একটা নিলামে তুললাম আরও 10 জনের সাথে, এটা হচ্ছে অকশন অ্যাড। সো চুজ এ বাইং টাইপ আমরা অকশন রাখছি। এরপর আছে অবজেক্টিভ, এই 6টা অবজেক্টিভ ডিপেন্ড করে মূলত একটা রান হবে। এই 6টা অবজেক্টিভ ভালো করে বুঝতে হবে, এই 6টা অবজেক্টিভের উপর ডিপেন্ড করে আপনার অ্যাডটা সেট আপ করতে হবে। একসাথে 2টা অবজেক্টিভ সেট আপ করা যাবে না, যে কোনো একটা অবজেক্টিভ দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে একই প্রোডাক্টের 2টা, 4টা, 5টা অবজেক্টিভ দিয়ে 5টা আলাদা আলাদা অ্যাড রান করেন, কোনো সমস্যা নেই, কিন্তু একই টাইমে আপনি একটা অবজেক্টিভ কী করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। দেখেন এখানে 6টা অবজেক্টিভ, এই 6টা অবজেক্টিভ ভালো মতো বুঝলে একটা অর্ধেক ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আছে অ্যাওয়ারনেস, প্রথমে কি আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস হচ্ছে প্রমোশনাল অ্যাড, মার্কেটিং পারপাসে অ্যাড। আপনি চাচ্ছেন মানুষকে জাস্ট জানাবেন, নোট বিক্রি। আপনার উদ্দেশ্য বিক্রি নয়, হ্যাঁ হলে হতে পারে, সেল হলে কি হতে পারে, হতে পারে, বাট আপনার উদ্দেশ্য হচ্ছে একটা প্রোডাক্টের
কি করা, প্রমোশন করা, মার্কেটিং করা, মানুষকে জানানো যে আমি একটা নতুন বিজনেস করছি বা আমার একটা নতুন প্রোডাক্ট এনেছি মার্কেটে, এইটা এখন আমি বিক্রি করব। বিক্রি করার জন্য আমাকে কি করতে হয়, প্রমোশন করতে হয়। একদম নতুন প্রোডাক্ট বাজারে ছাড়লে, সেল করলে মানুষ কিনবে না, কারণ মানুষ ওই প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই। বা একটা বিজনেস যখন বাজারে আসবে তখন ডিরেক্ট ওই বিজনেসটা চাইলেই গ্রো করে বিক্রি করতে পারবে না, আগে তাকে কি করতে হবে, প্রমোশন চালাইতে হবে, মার্কেটিং চালাইতে হবে। সো মার্কেটিং পারপাসে বা প্রমোশনাল পারপাসে যে অ্যাডটা রান করা হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড। ক্লিয়ার? নতুন বিজনেস, নতুন প্রোডাক্ট, জাস্ট প্রমোশন চালাবো, মানুষের কাছে পৌঁছাবো। বোঝা যাচ্ছে? সো এটাকে হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড। এরপর হচ্ছে ট্রাফিক অ্যাড। মূলত এইটাও আমরা অলরেডি জানি যে মূলত আমরা ট্রাফিক অ্যাডের মাধ্যমে ট্রাফিকগুলোকে ট্রান্সফার করে থাকি ওয়েবসাইটে অথবা ল্যান্ডিং পেজে অথবা কোনো অ্যাপে অথবা ফেসবুক পেজে। বোঝা যাচ্ছে? সো ট্রাফিক অ্যাড মূলত আমরা ওয়েবসাইটের জন্য রান করে থাকি, ওয়েবসাইটে ট্রাফিক কনভার্ট করার জন্য, এটা বলা হচ্ছে ট্রাফিক অ্যাড। এরপর আছে এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, ফলোয়ার, শেয়ার, মেসেজ। এঙ্গেজমেন্ট অ্যাডকে মেসেজ অ্যাডও বলা হয়। এখন এঙ্গেজমেন্ট অ্যাডের উদ্দেশ্য হচ্ছে লাইক, কমেন্ট, ফলোয়ার, শেয়ার কানেক্টেড করার জন্য যে অ্যাডটা রান করা হচ্ছে, মানুষকে আমার পেজের সাথে কানেক্টেড বা এঙ্গেজ করার জন্য যে অ্যাডটা রান করা হচ্ছে তাকে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড। কেউ যদি বলে মূলত এই অ্যাডগুলো কারা নেয় বেশি, এই যে কন্টেন্ট ক্রিয়েটররা বা যারা মনিটাইজেশন চাচ্ছে, লাইক ফলোয়ার্স পেজে দরকার, ট্রাস্ট দরকার, বা নতুন বিজনেসের ক্ষেত্রে লাইক ফলোয়ার্স চাই, ট্রাস্ট চাই, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড। মূলত যদি বলে ফলোয়ার্স বাড়াইতে হবে, এখন আপনারা কিনে নিতে পারেন ফলোয়ার্স। ফলোয়ার্স কিনা যায় না? ফলোয়ার্স কিনা যায়, এটাকে ফেক ফলোয়ার্স বা বট ফলোয়ার্স বলে বা ইনঅ্যাক্টিভ ফলোয়ার্স। বাট এখান থেকে যে ফলোয়ার্স পাবেন, এই অ্যাডের মাধ্যমে টাকা খরচ করে যে ফলোয়ার্স পাবেন, সবই রিয়েল ফলোয়ার্স বা অ্যাক্টিভ ফলোয়ার্স। বোঝা যাচ্ছে? এটা কিন্তু আবার ফেক না। যারা এই যে 500 টাকায় 10,000 ফলোয়ার্স দিচ্ছে, এরা কিন্তু আবার এঙ্গেজমেন্ট অ্যাডের মাধ্যমে দেয় না, ওরা মূলত ফেক ফলোয়ার্স প্রোভাইড করছে। বোঝা যাচ্ছে? এরপর আছে লিড ইনফরমেশন কালেকশনের জন্য যে একটা রান করা হচ্ছে, মূলত ফেসবুক থেকে মানুষের অথবা বিজনেসের বা কোনো কিছুর ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছেন, একটা ফর্ম ফিল আপ করতে হয়, এই অ্যাডকে বলা হচ্ছে লিড অ্যাড। এরপর আছে অ্যাপ প্রমোশন, মূলত মোবাইলে বেশি বেশি অ্যাপ ডাউনলোড করার জন্য বা অ্যাপ প্রমোশন করানোর জন্য, বা প্লে স্টোরে অ্যাপ প্রমোশন করবেন, মোবাইলে ডাউনলোড করাইতে চাচ্ছে অ্যাপের মালিক, তখন আপনাকে হায়ার করতে পারে, এটাকে বলা হচ্ছে অ্যাপ প্রমোশন। আর সেলস হচ্ছে ডিরেক্ট বিক্রি করবেন, হয় ওয়েবসাইট থেকে অথবা পেজ থেকে অথবা কোনো অ্যাপ থেকে, এটাকে বলা হচ্ছে সেলস অ্যাড, ডিরেক্ট বিক্রি। ক্লিয়ার? এই 6টা অবজেক্টিভ। অ্যাওয়ারনেস হচ্ছে নতুন প্রোডাক্ট বা নতুন বিজনেস প্রমোশন পারপাসে বা মার্কেটিং পারপাসে, নোট সেল, উদ্দেশ্য প্রমোশন, বিক্রি হলে হবে। সো অ্যাওয়ারনেস হচ্ছে প্রমোশন পারপাসে। এরপরে ট্রাফিক হচ্ছে মূলত ওয়েবসাইটে ট্রাফিকগুলো কনভার্ট করার জন্য অথবা অ্যাপসে অথবা ল্যান্ডিং পেজে অথবা পেজে। এরপর আছে এঙ্গেজমেন্ট, মূলত মেসেজিং অ্যাডকে বলা হচ্ছে লাইক, ফলো, কমেন্ট, শেয়ারসের জন্য যে অ্যাডগুলো রান করা হয়। এরপর আছে লিড, মূলত ইনফরমেশন কালেকশনের জন্য মানুষ অথবা বিজনেসে। অ্যাপ প্রমোশন, মূলত মোবাইলের প্লে স্টোর থেকে বা মোবাইলের অ্যাপগুলো প্রমোশন করা হয়, অ্যাপগুলো ডাউনলোড করানোর জন্য বা মার্কেটিংয়ের জন্য। এরপর আছে সেলস, মূলত ডিরেক্ট বিক্রি করার জন্য। বুঝতে পারছি 6টা অবজেক্টিভ? তাহলে এই 6টা অবজেক্টিভের সাথে আমার ফানেল আছে। কি আছে? অ্যাডস ফানেল আছে। ফানেল কি? অ্যাডস ফানেল কি? কেউ একজন সংক্ষেপে বলেন। মাথায় রাখতে হবে যে আমার বিজনেসের অবস্থানটা কোথায়, তাই না? বা আমার প্রোডাক্টের অবস্থানটা কোথায়। যে ওই যে বলেছিলাম যে আমার পেজে লাইক ফলোয়ার্স নাই, আমি ধাপ করে একটা সেলস অ্যাড রান করে দিতে পারবো না। তাহলে কি হবে? আমার একেবারে ফল করে যাবে বিজনেসটা, বা আমার অ্যাডটা ফল করে যাবে, আমার শুধু টাকাই খরচ হবে। বোঝা যাচ্ছে? তাহলে আমার কি ফানেল মেনটেন করতে হবে, অর্থাৎ আগে প্রমোশন চালাইতে হবে, আগে বেশ কিছুদিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন প্রমোশন চালাইতে হবে। এরপরে কি করতে হবে? এরপরে লাইক, ফলোয়ার্স, ট্রাস্টেড এঙ্গেজমেন্ট নিতে পারেন, এঙ্গেজমেন্টে লাইক ফলোয়ার্স বেড়ে যেতে পারে, এরপরে আপনি সেলসে যেতে পারেন। বোঝা যাচ্ছে? অথবা লিড অ্যাড রান করতে পারেন, কিছু ইনফরমেশন কালেকশন করলেন, যারা ইন্টারেস্টেড আপনার বিজনেসের প্রতি, তাদের লিড কালেক্ট করে তাদের উপর আবার সেলস অ্যাড রান করে দিলেন। বোঝা যাচ্ছে? তাহলে একবারে ডিরেক্ট আমি সেলসে যেতে পারবো না, যদি আমার ব্র্যান্ড ভ্যালু ভালো না হয়, তাহলে আমি কিসে যেতে পারবো না? সেলসে যেতে পারবো না। সেলসে যেতে পারবো, গেলে বিক্রি হবে না, অ্যাডটা চলবে না। বোঝা যাচ্ছে? সো আপনি চাইলে যে কোনো অ্যাড রান করে দিতে পারেন, বাট স্ট্র্যাটেজি কাজ করতে হবে, স্ট্র্যাটেজি মেনটেন করে করতে হবে যে আমার বিজনেসটা কোন জায়গায় আছে, আমার বিজনেসটা কি ট্রাস্টেড, আমার বিজনেসটা কি যথেষ্ট পরিমাণ লাইক ফলো আছে, আমার বিজনেসে যথেষ্ট পরিমাণ পোস্ট আছে, তারপরে আমি সেলসে যাবো। বোঝা যাচ্ছে? চলেন আমরা অ্যাওয়ারনেস দিয়ে শুরু করবো। আমরা সবগুলো অ্যাডই দেখবো। একটা অ্যাড যদি আমি ভালো মতো বুঝি, সবগুলো অ্যাডের ড্যাশবোর্ড প্রাইস সিমিলার, 2-3টা জায়গা ছাড়া সবগুলোর ড্যাশবোর্ড সিমিলার। 3টা পেজে অ্যাড রান করতে হয়, 3টা পেজের সবগুলো অপশনই সিমিলার, শুধুমাত্র 2-3টা বা 4টা জায়গা ছাড়া। তাহলে আমি যদি একটা জায়গা ভালো মতো একটা অ্যাড ভালো মতো বুঝতে পারি, সবগুলো অ্যাডই আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর যে 2-3টা জায়গা এক্সট্রা আছে, সেগুলো আমি প্রতিটা অ্যাডে গিয়ে একদিন একটা রিভিউ ক্লাস টাইপ নিয়ে শেষ করে দিব, যাতে করে সবগুলো অ্যাডেরই আপনারা ক্লিয়ার হয়ে যান। চলেন আমরা মূলত প্রথম অ্যাড শুরু করবো অ্যাওয়ারনেস দিয়ে।
অ্যাওয়ারনেস তাহলে কোন পারপাসে অ্যাডটা রান করছে, মার্কেটিং বা প্রমোশন পারপাসে। সো দিয়ে আমি কন্টিনিউ করে দিচ্ছি। সো দেখেন এখানে তিনটা ড্যাশবোর্ড আমাকে দিয়ে দিয়েছে, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পিং, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাড। আপনি চাইলে একটা অ্যাড থেকে আরও 10টা অ্যাড বানাইতে পারবেন, আরও 10টা অ্যাড সেট বানাইতে পারবেন। ক্লিয়ার? একটা অ্যাড ক্যাম্পিং থেকে আরও 10টা অ্যাড সেট বানাইতে পারবেন, 5টা অ্যাড সেট বানাইতে পারবেন, 3টা অ্যাড সেট বানাইতে পারবেন। সেগুলোও কীভাবে বানাইতে হয় সেগুলো আমাদের নেক্সট স্টেপ বাই স্টেপ ক্লাস আছে। আজকে শুধু আমরা একটা অ্যাডই রান করব, কতটুকু করা যায় সেটা আমরা দেখি চলেন। প্রথমে আছে দেখেন নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পিং, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট আর নিউ অ্যাওয়ারনেস অ্যাড, এই তিনটা পেজ মিলে আমার অ্যাড রান করতে হবে। এই নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পিংয়ে আমাদের অবজেক্টিভ, আমাদের ক্যাম্পিং বাজেট, টোটাল ক্যাম্পিং বাজেট, এরপরে মূলত আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি কিনে এটা সিলেক্ট করতে হয়। এই নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেটে গিয়ে আমাদের মূলত অডিয়েন্স সিলেক্ট করতে হয়, যেটা হচ্ছে মেন কনসার্ন হচ্ছে এই পেজের। আর নিউ অ্যাওয়ারনেস অ্যাডের মেন কনসার্ন হচ্ছে ক্রিয়েটিভ সেট করতে হয় বা ডিজাইন বা ভিডিও সেট করতে হয়। এখন চলেন আমরা মূলত প্রথম থেকে শুরু করি। এই তিনটাকে মিলে বলা হচ্ছে অ্যাড স্ট্রাকচার, অথবা হেয়ার আর্চি বলা হয়ে থাকে, বা হেয়ার আর্চি এরকম একটা উচ্চারণ আছে, ঠিক আছে? সো অ্যাড স্ট্রাকচার মনে রাখলে হবে, এই তিনটা পেজকে বলা হচ্ছে অ্যাড স্ট্রাকচার। সো প্রথমে আছে দেখেন নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পিং, এই পেজটা আমার আগে ফিল আপ করতে হবে। প্রথম অপশন আছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পিং, এখানে আমাকে নাম দিতে বলছে। কি দিতে বলছে? নাম দিতে বলছে। এখানে আছে নেম, আচ্ছা এখানে টেমপ্লেট হয়ে আছে, টেমপ্লেটটা অফ করে দিচ্ছি। দেখেন ক্যাম্পিংয়ের নেম, প্রথমে কি আছে? ক্যাম্পিংয়ের নেম। এই ক্যাম্পিংয়ের নেম আপনি যা খুশি তাই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ক্যাম্পিংয়ের নামের সাথে অ্যাডের কোনোই সম্পর্ক নেই, রিয়েলি কোনো সম্পর্ক নেই। বাট নামটা আপনারা কি দিতে পারেন, যে ক্লায়েন্টের নাম প্লাস ডেট দিতে পারেন, অথবা অ্যাওয়ারনেস ক্যাম্পিং 1 2 3 4 5 এইভাবেই দিতে পারেন, অথবা আপনার মনে রাখার জন্য যেটা খুশি সেটা দিতে পারেন, অথবা ক্লায়েন্টকে বোঝানোর জন্য আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। তিনটা পেজেই নাম দিতে হয়, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পিং, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট আর নিউ অ্যাওয়ারনেস অ্যাড, এই তিনটা পেজেই নাম দিতে হবে। নাম ডাজ নট ম্যাটার, যে কোনো নাম দিয়ে আপনি অ্যাড পাবলিশ করে দিতে পারেন। বোঝা যাচ্ছে? নামটা আপনি আপনার এই ড্যাশবোর্ডে শো করবে, হ্যাঁ, যে এই নামে এই অ্যাডটা চালাচ্ছেন। তো আপনার মনে রাখার জন্য নামটা আপনি আপনার মতো করে দিয়ে রাখেন। ক্লায়েন্টের নাম দেন অথবা ডেট দেন, যে এই ডেটে এই ক্লায়েন্টের আমি অ্যাডটা রান করে দিয়েছি এই ড্যাশবোর্ড থেকে। ক্লিয়ার? অথবা 1 2 3 4 5 এভাবে দিতে পারেন, অথবা নিজের নাম দিয়েও 1 2 3 4 5 দিতে পারেন, ডেট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আছে লাইভ ভিডিও অ্যাড, এটা একটা নতুন অপশন। আপনি চাইলে ভিডিওর মাধ্যমে কি করতে পারেন, লাইভ অ্যাড রান করতে পারেন, যে আমি লাইভে আছি, এইটাই অ্যাড হিসাবে মানুষের কাছে পৌঁছাবে। বোঝা যাচ্ছে? যে আমি এই যে এখন হরতাল হচ্ছে, হরতাল না, এই যে আন্দোলন হচ্ছে না, এইচএসসিরা আন্দোলন করছে মনে হয়, সো আমি এখানে এখন গেলাম, গিয়ে একটা লাইভে গেলাম, গিয়ে এটা আমি অ্যাড রান আকারে করে দিলাম। এইটা হচ্ছে লাইভ ভিডিও, যে অ্যাডগুলো হয় না। এরপর হচ্ছে ক্যাম্পিং ডিটেলস, যেটা অলরেডি আমরা সেট আপ করে দিয়ে আসি। অকশন অ্যান্ড রিজার্ভেশন আমরা অলরেডি সেট আপ করে দিয়ে আসি অকশন। এরপর হচ্ছে ক্যাম্পিং অবজেক্টিভ, যেটা অলরেডি আমরা কি করে দিয়ে আসি, সেট আপ করে দিয়ে আসি। যদি মনে হয় না আমি পরিবর্তন করব, এখান থেকে পরিবর্তন করা সম্ভব। এই অকশন টাইপও তাই, এখান থেকেই পরিবর্তন করা সম্ভব। এরপরে কি আছে, অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট, এই অপশনটা একটু বোঝার মতো। এখানে বাজেট দুই ধরনের হয়ে থাকে। বাজেট কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের, একটা হচ্ছে ক্যাম্পিং বাজেট আর একটা হচ্ছে অ্যাড সেট বাজেট। আবার অ্যাড সেট আর ক্যাম্পিং বাজেট আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেইলি আর একটা হচ্ছে লাইফ টাইম। এখন ক্যাম্পিং বাজেট কি, অ্যাড সেট বাজেট কি, কেউ একজন বলতে পারবেন? অ্যাড সেট বাজেট কি? আপনার নাম কি? হ্যাঁ, ভুলে গেছি নাম। হ্যাঁ, নাফিস বলেন। ক্যাম্পিং বাজেটটা বলেছে ক্যাম্পিং বাজেট, আমি কি বললাম, একটা হচ্ছে ক্যাম্পিং বাজেট আর একটা হচ্ছে অ্যাডসেট বাজেট। ক্যাম্পিং বাজেট হচ্ছে টোটাল ক্যাম্পিং এর যে বাজেটটা, এটা আমাদের 2টা 3টা 4টা 5টা অ্যাডসেট থাকতে পারে। বোঝা যাচ্ছে? 2টা 3টা 4টা 5টা। এখন অ্যাডসেট কি, এটা এখনো তো বুঝাই নাই, তাই আপনারা একটু কনফিউজড হয়ে যাচ্ছেন যে অ্যাডসেট আবার কি, বা অ্যাড ক্যাম্পিং থেকে আবার অ্যাডসেট কীভাবে বের হবে, আবার 2-3টে অ্যাড কীভাবে বের হবে। আমরা আগে নর্মালি ক্লাসটা করে আসি। একটা হচ্ছে ক্যাম্পিং বাজেট আর হচ্ছে অ্যাডসেট বাজেট। ক্যাম্পিং বাজেট হচ্ছে টোটাল ক্যাম্পিং এর যে বাজেটটা, ওর আন্ডারে যত কিছু আছে সব কিছুর বাজেট। আর অ্যাডসেট বাজেট, আমি যদি 2টা 3টে অ্যাড বানাই তাহলে ইন্ডিভিজুয়াল বাজেট। অ্যাডসেটে ইন্ডিভিজুয়াল কি বাজেট, বোঝা যাচ্ছে? অ্যাডসেট যদি আমি বাজেট দিই, যেই অ্যাডসেটে যে বাজেটটা দিব সেটাই কাটবে, ওখানে এক্সট্রা কোনো কিছু কাটবে না। কিন্তু ক্যাম্পিং বাজেট যদি আমি দেই, এর আন্ডারে যদি 3টা বাজেট বানাই, 3টে অ্যাডসেট বানাই, তাহলে যেই অ্যাডটা সব থেকে অ্যাডভান্টেজ, যেহেতু এখন অ্যাডভান্টেজ এন্ড ক্যাম্পিং বাজেট, এটা এআই কাজ করছে। যেই অ্যাডে, ধরেন ঢাকাতে একটা অ্যাড সেট করেছি, বরিশালে একটা অ্যাড সেট করেছি, রাজশাহীতে একটা অ্যাড সেট করেছি, যেই অ্যাডে সব থেকে ভালো রেজাল্ট আসবে সেই অ্যাডে একটু বেশি অ্যাডভান্স করবে, মানে টাকাগুলো বেশি কাটবে, ওই অ্যাডে একটু ট্রান্সফার করে দেবে। যেমন 1000 টাকা আমি অ্যাড রান করছি, ঢাকাতে 800 টাকা দিয়ে দিল, বগুড়াতে 100 দিল, চিটাগাংয়ে 100 দিয়ে দিল, এইভাবে সে একটু অ্যাডভান্টেজ দিয়ে দিবে যদি আমি ক্যাম্পিং বাজেট সেট করে দিই। আর এই যে আরেকটা অপশন আছে, শেয়ার আপ টু 20%।
ওই অ্যাডভান্টেজ দেওয়ার পরেও আবার সর্বোচ্চ 20% পর্যন্ত বাজেট সে অন্যান্য অ্যাডসেটে কি করে দিতে পারে, ভাগ করে দিতে পারে। এটার অনুমতিও তাকে দিয়ে দিলেন। যদি এইটা অফ করে দেন, শুধুমাত্র জাস্ট অ্যাডভান্টেজ দিবে, এই 20% আর এফোর্ট দিবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছি বিষয়টা? সো টোটাল ক্যাম্পেইন বাজেট যখন আমি সেট করব, তখন ফুল অ্যাডের আমি বাজেট সেট করেছি। এর আন্ডারে 4টা 5টা 10টা 20টা অ্যাড সেট থাকতে পারে। আর আমি চাইলে সেকেন্ড পেজে গিয়ে আলাদা আলাদা অ্যাড সেট বাজেটও ক্রিয়েট করতে পারবো। এখন এখানে যদি অ্যাডেড আমি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট দিই, তাহলে আর আমি অ্যাড সেট বাজেট পাবো না। এটা যদি অন করে দেই, সেকেন্ড পেজে গিয়ে আমি আর কি পাবো না, অ্যাড সেট, ইন্ডিভিজুয়াল অ্যাড সেটের আর বাজেট পাবো না। আর যদি আমার মনে হয় না আমি একটা অ্যাড থেকে 3টে অ্যাড সেট বানাবো, একই প্রোডাক্টের 3টা জায়গায় আলাদা আলাদা অ্যাড রান করবো, 3টা আলাদা আলাদা শহরকে সিলেক্ট করবো, 3টা আলাদা আলাদা বাজেট দিয়ে সিলেক্ট করবো, সেটাও সম্ভব। তাহলে এই ক্যাম্পেইন বাজেটটা এখান থেকে অফ করে দিতে হবে। ক্লিয়ার? যদি একটা অ্যাড সেট থাকে তাহলে আপনি ক্যাম্পেইন বাজেট দিলেই হবে। আমার 2টা 3টা যদি অ্যাড সেট থাকে তাহলে আমি অ্যাড সেট বাজেটে যাবো, না হলে সবই ক্যাম্পেইন বাজেট দিয়েও করতে পারি। হ্যাঁ, 2-3টা অ্যাড সেটেও আমরা ক্যাম্পেইন বাজেট করি। এখানেও একটা অ্যাডভান্টেজ আছে যে অ্যাডে বেশি এফোর্ট বা যে অ্যাড থেকে আমি বেশি রেজাল্ট পাচ্ছি, সেই অ্যাডে বেশি পরিমাণ সে খরচ করে ফেলবে। তাহলে এটা আমার জন্য কি ভালো, ফেসবুক আমার জন্য আমার হয়ে কি করছে, কাজ করছে। তাহলে আপনারা চাইলে অ্যাড সেট বাজেটও দিতে পারেন, ক্যাম্পেইন বাজেটও দিতে পারেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সো আমরা এখান থেকে অ্যাড সেট বাজেট দিচ্ছি, অন করে দিচ্ছি। এখন বাজেট দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে প্রতিদিনের যে বাজেটটা, আর লাইফ টাইম বাজেটটা হচ্ছে মূলত একটা নির্দিষ্ট ডে থেকে নির্দিষ্ট ডের বাজেট, গড় বাজেট। 10 দিন, 15 দিন, 20 দিন। আমার একটা 20 দিন চলবে, একটা লাইফ টাইম বাজেট দিয়ে দেন $500। এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আর প্রতিদিনের বাজেটটা কি, আমার একটা 20 দিন চলুক, 50 দিন চলুক, ডাজন্ট ম্যাটার, আমার প্রতিদিন চলবে $5 বা $10 করে। এটা হচ্ছে ডেলি বাজেট। বিষয়টা বুঝতে পেরেছি? ডেলি আর লাইফ টাইম। ডেলি হচ্ছে প্রতিদিনের বাজেট, আর লাইফ টাইমটা হচ্ছে একটা গড় বাজেট, 7 দিন, 10 দিন, 15 দিন। ডেলি বাজেটে ইনডেট না দিলেও কোনো প্রবলেম নেই, বাট লাইফ টাইমে আপনার মাস্ট বি ইনডেট দিতেই হবে। ইনডেট ছাড়া লাইফ টাইম হবেই না, কারণ একটা স্টার্টেড ইনডেট দিয়েই তো লাইফ টাইম আমরা বানাচ্ছি, 7 দিন, 10 দিন, 15 দিন। ক্লিয়ার? এই বিষয়টা বুঝতে পারছি? চলেন আমরা ডেলি বাজেট দিচ্ছি যে $10 করে একটা অ্যাওয়ারনেস অ্যাড রান করবো। তাহলে পার ডেতে কয় ডলার করে কাটবে? $10। এখনও কিন্তু আমি ডেট ঠিক করি নাই, কারণ এই পেজে না, অ্যাড সেট পেজে গিয়ে ডেট ঠিক করতে হয়। সো $10 করে দিয়েছি। এরপর আছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। এটা আমরা মূলত হাইস্ট ভলিউম দিয়ে রাখি, সর্বোচ্চ পরিমাণ আপনি যে বাজেট দিয়েছেন এর মধ্যে সর্বোচ্চ পরিমাণে রেজাল্ট আনার জন্য এআই কাজ করবে বা ফেসবুক কাজ করবে। আরেকটা আছে কস্ট পার রেজাল্ট গোল, আরেকটা আছে ক্যাপ। এটা বলতে ম্যানুয়াল বিট বা বাজেট, যেটা আমরা একটা সময় দেখব। সো হাইয়েস্ট ভলিউম, সর্বোচ্চ পরিমাণ আপনি যে বাজেট দিয়েছেন এর মধ্যে রেজাল্ট এনে দিবে $10 মধ্যে। এরপর আছে মূলত বাজেট শিডিউল। একটা নতুন অপশন আসছে, বাজেট শিডিউলিং। শিডিউল বাজেট ইনক্রিজ। একটা কথা বলেছে এখানে কি, শিডিউল বাজেট ইনক্রিজ। ধরেন আমার একটা 10 দিন চলছে, কদিন চলছে? 10 দিন চলছে। এখন আমি বাজেট কয় ডলার করে দিয়েছি পার ডেতে? $10 করে। এখন আমি চাচ্ছি যে আমার একটা 10 দিন চলবে, প্রথম 2 দিন চলবে $10 করে, পরের 2 দিন চলবে $20 করে, তারপরের 2 দিন আবার $10 করে চলবে, আবার পরের 2 দিন চলবে $15 বা $20। এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপর। আমরা যদিও বাজেট শিডিউল ইনক্রিজের অ্যাড ওইভাবে ক্লায়েন্ট বোঝেও না বা বলেও না, আমরা একটা বাজেটেই দিয়ে দিই। তারপরেও যদি ক্লায়েন্ট বলে যে প্রথম 2 দিন আপনি $10 করে চালান, পরের 2 দিন $20, এরপরের 2 দিন $30, সেটা আপনি সেট করে দিতে পারবেন এখান থেকে। ক্লিয়ার? তো কীভাবে করবেন? এই যে শিডিউল বাজেট ইনক্রিজ, এখানে গিয়ে আপনার একটা তো একটা নির্দিষ্ট ডে থেকে নির্দিষ্ট ডে পর্যন্ত চলবে। চললে কি করবেন, ওই ডে থেকে আপনি তো জানেন যে আমি একটা 10 দিন চালাবো, যে আজকে কয় তারিখ? 17 তারিখ। আমি চাচ্ছি 18 তারিখ সকাল 10টা থেকে আমি একটু কোশ্চেন করবো, দু একজনকে একটু বুঝিয়ে বলবেন আমাকে। ধরেন আমি 20 তারিখ থেকে সকাল 10টা থেকে মূলত 24 তারিখ, এই 4 দিন রাত 12টা পর্যন্ত আমি বাজেট ইনক্রিজ করে দিয়েছি আরও $10 করে। ধরেন এই অ্যাডটা আমি চালাচ্ছি 10 দিন। এই অ্যাডটা কয়দিন চালাচ্ছি? 10 দিন। আমার অ্যাডটা চলছে কালকে থেকে, 18 তারিখ থেকে। কত তারিখ থেকে? 18 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ধরেন কথার কথা অ্যাডটা চলছে। এখন আমাকে বলেন 18 তারিখ থেকে 28 তারিখ পার ডেতে কয় ডলার করে কাটবে? কেউ একজন বলেন 18 থেকে 28 তারিখ পর্যন্ত। 18 তারিখে কয় ডলার কাটবে? 19 তারিখে, 20 তারিখে, 21 তারিখে কয় ডলার করে কাটবে? কয়দিন পর্যন্ত চলবে? দেখেন এখানে বাজেট শিডিউল ইনক্রিজ করে দিয়েছি, দেখা যাচ্ছে? একটু বুঝাই দিই। 18 তারিখ থেকে আমি 28 তারিখ পর্যন্ত অ্যাড চলছে, আমার নর্মালি কাটার কথা $10। কয় ডলার করে কাটার কথা প্রতিদিন? 18
19 20 21 সব দিনে 10 ডলার করে কাটার কথা, কিন্তু আমি এখানে ইনক্রিজ করে দিয়েছি শিডিউল। তাহলে 18 থেকে 19 তারিখ এই 2 দিন 10 ডলার কাটবে। এই 2 দিন কয় ডলার কাটবে? 10 ডলার। 20 তারিখ সকাল যখনই 10টা বাজবে এডের বাজেট আরো 10 ডলার বেড়ে যাবে। আর কয় ডলার বাড়বে? 10 ডলার, কারণ আমি শিডিউল ইনক্রিজ করে দিয়েছি। এটা কতদিন পর্যন্ত চলতে থাকবে? 24 তারিখ পর্যন্ত। 24 তারিখে গিয়ে আবার কয় ডলার ফেরত আসবে? 10 ডলারে ফেরত আসবে। বোঝা যাচ্ছে? বুঝতে পারছি বিষয়টা? এরপরে আমি এখানে আরেকটু ট্রিক্স ইউজ করব। আমি চাচ্ছি আর একটা টাইম পিরিয়ড অ্যাড করতে। আচ্ছা, এটা তো আমি অ্যাড করেছি। এইবার আমাকে একটু বুঝাই বলে। আমি এবার সেট করলাম যে ওটা তো 20 তারিখ পর্যন্ত চললো বা 24 তারিখ পর্যন্ত, এবার আমি দিচ্ছি 25 তারিখ টু 28 তারিখ। আমি এবার দিলাম আরো 5 ডলার করে ইনক্রিজ করলাম। এখন বলেন কয় তারিখ পর্যন্ত, 18 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এইবার কয় টাকা কাটবে প্রতিদিন? ভালো করে বলেন, আমাকে বুঝাই বলেন। 18 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কয় ডলার কাটবে? 10 ডলার করে কাটবে। 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত কয় ডলার কাটবে? বললাম না, কনফিউজড হয়ে গেছেন। কয় ডলার করে কাটবে? 20 ডলার। কারণ আমি 18 থেকে 20 তারিখ পর্যন্ত 20 ডলার করে দিয়েছিলাম, মনে আছে? কারণ ওটা আমি সেভ করি নাই, বাট মিশে গেছে। আমি যখন সেভ করব এরপরে 20 তারিখ 24 তারিখ পর্যন্ত, মূলত 20 তারিখ, এখন 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কয় ডলার কাটবে? কয় ডলার কাটবে? নাফিস বলেন কয় ডলার কাটবে? কয় ডলার কাটবে? 25 কাটবে না 15 কাটবে? কি মনে হয়? 25 কাটবে? এই যে একটু কনফিউজড হয়ে গেছেন, বুঝতে পারেন নাই বিষয়টা। 24 তারিখ পর্যন্ত তো শেষ। 24 তারিখে কাহিনী আমার শেষ। আমার সবসময় বাজেটের সাথে যোগ হবে। কিসের সাথে যোগ হবে? মেন বাজেটের সাথে। আমি যেই ডলারটা বাড়াবো, যেই ডেট থেকে বাড়াবো, সেইটা মেন বাজেটের সাথে যোগ হবে। অনেকে 25 ডলার বলেন, এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে এইটা আপনার কনফিউজড হয়ে যেতে পারেন যে 25 ডলার মনে করতে পারেন। না, মেন বাজেটের সাথে 5 ডলার করে বাড়বে, মেন বাজেটের সাথে 10 ডলার বাড়বে। আমি যেহেতু ওই 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত 10 ডলার বাড়াইছি, তাহলে ওই 14 তারিখ, সরি, ওই 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্তই শুধু সেটা কাটবে। 24 তারিখে গিয়ে ওই 10 ডলার তো আউট হয়ে গেল। আমার আবার 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত জাস্ট 5 ডলার করে আমি আবার বাড়াইছি, সেটা হচ্ছে আমার মেন বাজেটের সাথে কাটবে। তাহলে কয় ডলার কাটছে? 15 ডলার করে কাটছে। সো বাজেট শিডিউল ইনক্রিজ বিষয়টা বুঝতে পারছি? বলেন। আজান দিয়ে দিছে। সো এইখানে আমরা চাইলে কি করতে পারবো? শিডিউল করে দিতে পারবো। কি করতে পারবো? শিডিউল। অলরেডি আমরা শিখে গেছি। চাইলে আমরা কি করতে পারি? শিডিউল করতে পারি। এখানে আমি 50 টাইম শিডিউল করতে পারবো, অর্থাৎ 50টা টাইম শিডিউল করে দিতে পারবো, বা টাইম পিরিয়ড শিডিউল বাজেটে করে দিতে পারবো। এরপর আছে এবি টেস্ট। এরপর আছে কি আছে? এবি টেস্ট। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বাট এখন খুব একটা বেশি অ্যাডে রান হয় না বা অ্যাডে লাগে না। তারপরে এবি টেস্ট মূলত কি সেটা জানতে হবে। এবি টেস্ট হচ্ছে একই প্রোডাক্ট বা একই অ্যাডের, একই প্রোডাক্টের বা একই সার্ভিসের একই সময় দুইটা ভিন্ন ভিন্ন অ্যাড রান করা, কম্পেয়ার করার জন্য। কি করার জন্য? কম্পেয়ার করার জন্য। জাস্ট লাইক কি হতে পারে, যে ধরেন আমি টি শার্ট সেল করি, সেম প্রোডাক্ট হতে হবে। কি হতে হবে? সেম প্রোডাক্ট। টি শার্ট আমি চাচ্ছি পুরো বাংলাদেশে, প্লেসমেন্ট অনুযায়ী হতে পারে, অডিয়েন্স অনুযায়ী হতে পারে, বাজেট অনুযায়ী হতে পারে। আমি চাচ্ছি পুরো বাংলাদেশে একটা অ্যাড রান করলাম, আমার একটা কোম্পানির টি শার্ট সেল করবো। আবার চাচ্ছি শুধুমাত্র ঢাকা শহর, খুলনা শহর বা রাজশাহী শহর, শুধুমাত্র জেলা শহরে সেল করব। এখন একটা টার্গেট করেছি পুরো বাংলাদেশ, আর একটা টার্গেট করেছি শুধুমাত্র শহরগুলো, ঢাকা, খুলনা, চিটাগাং। এখন কোনটা থেকে বেটার রেজাল্ট আসবে, এই যে কম্পেয়ার যে করলাম, এটাকে বলা হচ্ছে এবি টেস্টিং। অর্থাৎ সেম প্রোডাক্টের দুইটা আলাদা ভার্সনে অ্যাড রান করা, এটাকে বলা হচ্ছে কি? এবি টেস্টিং। অ্যান্ড এটা অন করার জন্য মূলত এইটা আমাদের আলাদা একটা ক্লাস আছে। অন করার জন্য এখানে অন অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেস্ট, আপনি কি টেস্ট করতে চান। ক্রিয়েটিভ মানে ডিজাইন, ডিজাইন দিয়ে কি আপনি দেখতে চান কোন অ্যাডের রেজাল্ট ভালো আসে। যে আমাদের তো অ্যাড রান করলে একটা ছবি বা একটা ভিডিও বা কোনো কিছু দিয়ে, মাল্টিপল দিয়েও আমরা অ্যাড রান করে থাকি, হয় ছবি বা ভিডিও দিয়ে, তাই না? সো আপনি চাইলে ছবি বা ইমেজ বা ভিডিও একই প্রোডাক্টের অন্য স্টাইলে করেছেন, অন্য স্টাইলে করে, বা একটা ভিডিও আকারে করেছেন আর একটা ছবি আকারে করেছেন। এখন ভিডিও দিয়ে একটা অ্যাড রান করলেন, ইমেজ দিয়ে একটা অ্যাড রান করলেন, দেখলেন যে কোন অ্যাড থেকে ভালো একটা রেজাল্ট আসবে, ভিডিও থেকে নাকি ইমেজ অ্যাড থেকে। যদি ভিডিও অ্যাড থেকে আসে, ইমেজ অ্যাড থেকে কম আসে, তাহলে আমি চাইলে ইমেজ অ্যাডটাকে কী করে দিতে পারবো? বন্ধ করে দিতে পারবো। বন্ধ করা পরের কথা। এই যে কম্পেয়ার যে করলাম ইমেজ অ্যাড দিয়ে আর ভিডিও অ্যাড দিয়ে, কোনটার রেজাল্ট বেশি আসবে, এটা বলা হচ্ছে এবি টেস্টিং। এটাকে কি বলা হচ্ছে? এবি টেস্টিং। তাহলে সিমিলার প্রোডাক্ট হতে হবে বা সেম প্রোডাক্ট হতে হবে। ক্লিয়ার? এখানে ক্রিয়েটিভ আছে, চাইলে আমি অডিয়েন্স, ওই যে বললাম একটু আগে যে আমি অডিয়েন্স চেঞ্জ করে দিতে পারি, যে একটা এজ অথবা একটা নির্দিষ্ট এরিয়া এভাবে চেঞ্জ করে দিয়ে আমি টেস্ট করতে পারি। দুইটা আলাদা অ্যাড
দুইটা আলাদা অডিয়েন্স সেট আপ করে আমি দেখতে পারি কোন অ্যাডের ভালো একটা রেজাল্ট বা রেসপন্স পাচ্ছি। এরপর প্লেসমেন্ট, জায়গা বা লোকেশন পরিবর্তন করতে পারি। এরপর কাস্টম, মূলত এটা আপনি নিজের থেকে তৈরি করতে পারেন যে আমি অডিয়েন্সেও চেঞ্জ করব, আমি ক্রিয়েটিভও চেঞ্জ করব, আমি প্লেসমেন্ট চেঞ্জ করব, সবই চেঞ্জ করব। বোঝা যাচ্ছে? সো ক্রিয়েটিভ ডিজাইন দিয়ে টেস্ট করতে পারেন, অডিয়েন্স মানুষ দিয়ে, ডেমোগ্রাফিক, এজ, জেন্ডার এগুলো দিয়ে, অথবা প্লেসমেন্ট এরিয়া দিয়ে চেঞ্জ করে দিতে পারেন। এই যে কম্পেয়ার করার জন্য যে একটা রান করছেন, এটা কয়দিনের জন্য করবেন, 7 দিন, 10 দিন, 20 দিন, সেটাও আপনি করতে পারবেন। এই যে এবি টেস্ট বা কম্পেয়ার কয়দিন করবেন সেটাও করতে পারবেন। এবার আছে হাউ ডু ওয়ান্ট টু কম্পেয়ার পারফরমেন্স কস্ট পার রেজাল্ট, মানে রেজাল্টের উপরে আমি ডিপেন্ড করে এটা কম্পেয়ার করবো। সো আপনি চাইলে কি করতে পারেন, করে ফেলতে পারেন। এখন এবি টেস্ট যখনই অন করে দিবেন, অন করে দেওয়ার পরে এই 3টা পেজ যখন ফিল আপ করে ফেলবেন, পাবলিশ করে দিবেন, হুবহু এই অ্যাডের আরেকটা কপি বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? কপি বের হলে আপনি এখন ক্রিয়েটিভ চেঞ্জ করতে চেয়েছেন, ওই 3rd পেজে গিয়ে ক্রিয়েটিভটা শুধু চেঞ্জ করতে হবে। যদি অডিয়েন্স চেঞ্জ করতে চান, 2nd পেজে গিয়ে অডিয়েন্স চেঞ্জ করতে হবে। বোঝা যাচ্ছে? বুঝতে পারছি বিষয়টা? যেহেতু আমি একটা ফুল অ্যাড রান করি না, সেহেতু আপনি বুঝছেন না যে কোথায় ক্রিয়েটিভ অ্যাড করব, কোথায় ডিজাইন অ্যাড করব, কোথায় অডিয়েন্স অ্যাড করব, সেই জন্য আমি এটা স্কিপ রেখে দিয়েছি। বাট আমি দেখাই দিলাম অপশনগুলো যে আপনি এইভাবে চাইলে ক্রিয়েটিভ দিয়ে 2টা অ্যাড কম্পেয়ার করতে পারেন, ডে দিয়ে কম্পেয়ার করতে পারেন যে কয়দিনের জন্য, এবং কস্ট পার রেজাল্টের উপর ডিপেন্ড করে কম্পেয়ার করতে পারেন। বোঝা যাচ্ছে বিষয়টা? সো যখনই পাবলিশ করবেন তখন আলাদা একটা অ্যাডের কপি বের হয়ে যাবে। কোথায় কপি বের হয়? এটা হচ্ছে অ্যাডের ড্যাশবোর্ডে বের হবে, যেখানে আমার অ্যাডটা পাবলিশ হওয়ার পরে রেজাল্ট যেখানে শো করে ওইখানে একটা কপি বের হয়ে চলে যাবে। বোঝা যাচ্ছে? আপনি চাইলে এখানে এবি টেস্টও করতে পারেন, আবার সেম টাইমে 2টা একই প্রোডাক্টের অ্যাডও রান করতে পারেন, 2টা আলাদা আলাদা ক্যাম্পিং করতে পারেন, অথবা 2টা আলাদা আলাদা অ্যাড সেট তৈরি করতে পারেন। 2টা আলাদা আলাদা কি তৈরি করতে পারেন? অ্যাড সেট। এবি টেস্ট যে করতে হবে ডাজ নট ম্যাটার, আমি চাইলে কি করতে পারি, আলাদা আলাদা অ্যাডও রান করতে পারি। কিন্তু এবি টেস্ট করলে কম্পেয়ারটা ফেসবুক বলে দিবে যে কোনটা বেটার রেজাল্ট দিচ্ছে, কোনটা আপনার রাখা উচিত, কোনটা আপনার রাখা উচিত না। বোঝা যাচ্ছে? তাহলে এবি টেস্ট আপাতত আমরা অফ রাখছি, যেহেতু এবি টেস্ট করছি না। এরপর আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যেটা অলরেডি আপনারা বুস্টিংয়ে দেখে আসছেন। যদি স্পেশাল অ্যাড ক্যাটাগরি কোনো অ্যাড পড়ে তাহলে সিলেক্ট করবো, নাহলে সিলেক্ট করবো না। ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ও সার্ভিস, এরপরে আছে এমপ্লয়মেন্ট, হাউজিং আর সোশ্যাল ইস্যু, পলিটিক্স, এগুলো অলরেডি আমি জানি, আপনারা জানেন। সো এইটা আর আমি দেখাচ্ছি না। তাহলে প্রথম পেজে আমরা কী কাজ করেছি? প্রথম পেজে মূলত নাম দিয়েছি, এরপরে অবজেক্টিভটা অলরেডি সিলেক্ট করে আসছে, অপশনটা অলরেডি সিলেক্ট করে আসে। তাহলে প্রথম পেজে দেওয়ার মতো দিয়েছি শুধু বাজেটটা। কি দিয়েছি? শুধু বাজেট। এই ক্যাম্পিং বাজেট যদি আমি না ইউজ করি, অ্যাড সেট বাজেট দিলে প্রথম পেজে আমার কাজই নেই। যেমন আমি যদি অ্যাড সেট বাজেটে যাই, ক্যাম্পিং বাজেটে না যাই, তাহলে ক্যাম্পিং বাজেটটা অফ করে দিলে প্রথম পেজে তেমন কোনো কি নাই, কাজই নেই, নাম দেওয়া ছাড়া। সো আমরা যেহেতু কোনো অ্যাড সেট করছি না আজকে, যখন আমরা নেক্সট ক্লাসে অ্যাড সেট করবো, 2-3টে অ্যাড বের করবো, তখন আমরা অ্যাড সেট আলাদা আলাদা বাজেট দিব। আপাতত ক্যাম্পিং বাজেট দিলাম। সো ক্যাম্পিং বাজেট পুরোটাই দিয়ে দিয়েছি $10। এরপরে মূলত অ্যাড চাইলে শিডিউল করতে পারেন, এবি টেস্ট চাইলে এখান থেকে অন করে দিয়ে যে অপশনগুলো বললাম সেগুলো অন করে দিলেই হবে। এরপর আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যদি কোনো অ্যাড পড়ে তাহলে দিতে হবে, না হলে দেওয়ার কি নাই, দরকার নেই। দিয়ে আমি নেক্সট করে দিচ্ছি। এরপরে দেখেন ঠিক একইভাবে দ্বিতীয় পেজে আসছে, নাম দিতে হচ্ছে। দ্বিতীয় পেজে কি দিতে হচ্ছে? নাম। ডাজ নট ম্যাটার, আপনি সেম নাম প্রথম পেজে যে নাম দিয়েছেন ওই নামই দিতে পারেন হুবহু, অথবা এইখানেও জাস্ট 1 বসিয়ে দিয়ে দিতে পারেন, যে নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট 1, 2, 3, 4, 5 এভাবে দিতে পারেন, অথবা ক্লায়েন্টের নাম ডেট দিতে পারেন। বোঝা যাচ্ছে? চলেন এখানে আমি নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট 1ই থাক। এরপরে বলছে এইখানে মূলত আমার অ্যাডের উদ্দেশ্য সেট করতে হবে। অ্যাডের কি সেট করতে হবে? উদ্দেশ্য। এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন যে আপনি অ্যাওয়ারনেস অ্যাড রান করছেন, এটা একটা গোল সেট করতে হবে। এটা একটা কি সেট করতে হবে? গোল। গোল মানে উদ্দেশ্য, বা এই অ্যাড কেন রান করছেন। সো এইখানে অ্যাওয়ারনেসের সবথেকে ভালো 2টা উদ্দেশ্য আছে, একটা হচ্ছে ইমপ্রেশন আর একটা হচ্ছে রিচ। একটা কি? ইমপ্রেশন আর রিচ। ইমপ্রেশন মানে মানুষের সামনে যাওয়া, পুরাতন নতুন মিক্স করে যাওয়া, আর রিচ মানে নতুন নতুন মানুষের সামনে যাওয়া। রিচ মানে কি? ইউনিক পিপুলের কাছে যাওয়া, তাই না? আর ইমপ্রেশন মানে মানুষের সামনে যাওয়া, সেটা নতুনও হতে পারে, পুরাতনও হতে পারে। এখন আপনি কি চাচ্ছেন? নতুন মানুষের কাছে প্রমোশন করতে চাচ্ছেন, নাকি নতুন পুরাতন মিলেই প্রমোশন করতে চাচ্ছেন? ডিপেন্ড করবে আপনার উপরে। অনেক সময় দেখি না, আমি যদি ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন দেই, তাহলে দেখা গেলে যে একটা অ্যাড বারবার চলে আসতে পারে, 3 বা 4 বারও আমি একটা দিনে দেখতে পারি। সেটা অবশ্য সেট করা যায় ক্যাপ সেটিংয়ে গিয়ে, সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে এখানে সেট করা যায়। আর রিচ কি? রিচ হচ্ছে একবার করে নতুন নতুন মানুষের কাছে যাবেই যাবে, তার মানে আপনার প্রমোশনটা বাড়বে। নতুন মানুষের কাছে গেলে কি হবে? প্রমোশন বাড়বে, অর্থাৎ বেশি বেশি মানুষ আপনি খুঁজে পাচ্ছেন আপনার এই প্রোডাক্টের ক্ষেত্রে। বোঝা যাচ্ছে? সো আমরা মূলত রিকমেন্ড করব ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড অর ম্যাক্সিমাম রিচ অফ ইমপ্রেশন, নাম্বার অফ ইমপ্রেশন যে কোনো একটা দিতে পারেন। আমি রিচ অফ অ্যাড দিচ্ছি, আমি চাচ্ছি নতুন নতুন ইউনিক ইউনিক মানুষের সামনে যেতে, আর ইমপ্রেশন হচ্ছে মানুষের সামনে যাওয়াটা। আরেকটা আছে নিচের অপশন, ম্যাক্সিমাম
এটা যদি ভিডিও অ্যাড রান করেন তাহলে ভিউসে দিবেন, কি দিবেন, ভিডিও অ্যাডের ক্ষেত্রে ভিউজ হবে, বোঝা যাচ্ছে। চলেন, সো আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ অফ অ্যাড দিয়ে দিচ্ছি। এরপর আছে ফেসবুক পেজ। এখন এই যে অ্যাডটা রান করছেন এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে যে আপনি কোন পেজের অ্যাড রান করছেন। যেহেতু আমি নোভেন্টের পেজের অ্যাড অ্যাকাউন্ট থেকে আছি, রিকমেন্ডেডের পেজ হচ্ছে নোভেন্টি আমাকে দিয়ে দিয়েছে, চাইলে পরিবর্তন করতে পারবেন। আপনার প্রোফাইলে যতগুলো পেজ আছে সবগুলো পেজই আপনি এখানে খুঁজে পাবেন, চাইলে যে কোনো পেজকে কানেক্টেড করে দিতে পারবেন, তাহলে একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অন্য কারো অ্যাড রান করা পসিবল। ক্লিয়ার, বোঝা যাচ্ছে। আপনার প্রোফাইলের আন্ডারে অন্য যে কারো পেজ থাকুক তাদেরকে টার্গেট করে অ্যাড রান করা পসিবল, কিন্তু করা যাবে যাবে না, ক্লায়েন্ট বাঁচাবে, টাকা তো কাটবে ক্লায়েন্টের, তাই না। সো যার পেজ তার জন্য আমি অ্যাড রান করে দিয়েছি নোভেন্টেড। এরপর আছে কস্পার রেজাল্ট, যেহেতু আমি অর্থাৎ আপনাকে যেই প্রোফাইল ক্যাপ সেট করি না সেহেতু আমি কস্পার রেজাল্ট গোলটা আমি সেট করছি না। এরপরে আছে মূলত ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এরপর কি আছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এই যে বললাম যে সেম ব্যক্তির কাছে একটা অ্যাড বারবার যায় না, সেম ব্যক্তির কাছে আমি অনেক সময় কি হয় একটা অ্যাড একদিনে 2বার 3বার 4বারও দেখি, অনেকে বিরক্ত হয়ে যায়, হয় না। সো এইটা আপনি চাইলে কন্ট্রোল করে দিতে পারেন, ক্যাপ কন্ট্রোল করে দিতে পারেন। যে দেখেন এখানে বলছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস ইউ ওয়ান্ট টু পিপল টু সি ইউর অ্যাড। একজন ব্যক্তি একটা অ্যাড সর্বোচ্চ কয়বার দেখবে, কয় দিনে সেটাও সেট করা যাচ্ছে, 1 দিনে, 5 দিনে, 7 দিনে, 10 দিনে, সেটা আপনি সেট করে দিতে পারবেন। রিকমেন্ডেড হচ্ছে 2 থেকে 3বার, এর বেশি দিবেন না 7 দিনে, 2 থেকে কয়বার 3বার। একজন মানুষকে একটা অ্যাড সর্বোচ্চ 2 থেকে 3বার দেখাবেন লাস্ট 7 দিনে। এখন 10বার দেখালে এই যে আমি যে অ্যাড রান করছি মানুষের সামনে একটা যাচ্ছে, টাকা কাটে না, কি মনে হয়? একজন ব্যক্তির কাছে 50বার গেলে 50বারের জন্যই টাকা কাটছে, ইমপ্রেশন হিসেবে কাউন্ট হচ্ছে, ইমপ্রেশনের জন্য কি কাটে, 1000 অফ ইমপ্রেশনের জন্য টাকা কাটে। এখন আমি যে একজন ব্যক্তির কাছে আমি অ্যাডটা নিয়ে যাচ্ছি, আমি যদি 10বার নিয়ে যাই রেজাল্ট যদি না আসে, অথবা অ্যাডে ওই 10বার নিয়ে গেলে বিরক্ত হতে পারে, কি হতে পারে, বিরক্ত হতে পারে। সো সেক্ষেত্রে কি করতে পারেন, আপনারা এটা কন্ট্রোল করে দিতে পারেন যে আমি চাচ্ছি একজন ব্যক্তি লাস্ট 7 দিন বা 5 দিন বা 10 দিনে সর্বোচ্চ 3বার বা 5বার বা 7বার, যেটা আপনি চান সেটা সেট করে দিতে পারবেন। আমি এখানে 7 দিনে দিলাম যে সর্বোচ্চ 2বার দেখুক, কয়বার, 2বার। তাহলে সেম পারসন এই অ্যাডটা সর্বোচ্চ 2বার দেখতে পারবে 7 দিনে, একবার দেখবে বাট সর্বোচ্চ কয়বার দেখতে পারে, 2বার দেখতে পারে। সো এরপরে ভ্যালু রুলস, যেহেতু আমি ক্যাপ সেট করি না সেহেতু আমি ভ্যালু রুলসটা সেট করছি না, এগুলোর আমাদের আলাদা একটা ক্লাস আছে। এরপর ডাইনামিক ক্রিয়েটিভ, এটাও আমরা অলরেডি বুস্টিংয়ে দেখে আসছি যে যেভাবে চাচ্ছে মানুষ সেভাবে দেখাইতে এআই কাজ করবে, অটোমেটিক্যালি আপনার টেক্সট এবং ক্রিয়েটিভকে সুন্দর করে অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করবে। এটা আমি চাইলে অনও রাখতে পারি, চাইলে অফও রাখতে পারি। এরপর আছে বাজেট অ্যান্ড শিডিউলিং, যেহেতু আমি ক্যাম্পিং বাজেট অলরেডি দিয়ে আসছি সেহেতু আমি আর এখানে অ্যাড সেট বাজেট পাচ্ছি না, দেখা যাচ্ছে। আর আমি যদি ক্যাম্পিং বাজেটটা অফ করে দিয়ে আসি এখান থেকে, তাহলে আমি অ্যাড সেটের বাজেট পাবো। আমি যদি এখান থেকে দেখেন, আমি এখান থেকে ক্যাম্পিং বাজেটটা টোটাল বাজেটটা অফ করে দিলাম, তাহলে আমার আলাদা আলাদা আমার অ্যাড সেট বাজেট চলে আসবে। এখন দেখেন এইবার আমার অ্যাড সেট বাজেট আছে, দেখা যাচ্ছে। এটা শুধুমাত্র এই অ্যাড সেটের জন্য বাজেট। এই অ্যাডে আমি যেহেতু এটা একটা অ্যাড সেট, এখান থেকে চাইলে আমি ডুপ্লিকেট করতে পারবো, এগুলো আমরা ক্লাস নিব, দেখাবো। হ্যাঁ, আজকেই দেখাচ্ছি না, কনফিউজড হয়ে যাবেন। আমরা চাইলে এখান থেকে অ্যাডগুলো কি করতে পারি, অ্যাড সেটগুলো ডুপ্লিকেট করতে পারি, 3টা 4টা 2টা 5টা অ্যাড সেট তৈরি করতে পারি। যে আমি চাচ্ছি একটা অ্যাড সেটে আমি একটা অ্যাড সেট এবং অ্যাডটা ক্রিয়েটিভ এবং বাজেটটা ভিডিও দিয়ে করব, একটা টি শার্ট দিয়ে করব, অথবা আমার 10টা টি শার্ট আমি প্রতিটাতে আলাদা আলাদা অ্যাড সেট তৈরি করব, আলাদা আলাদাভাবে কি করবো, একটা ক্যাম্পিং থেকে 10টা প্রোডাক্টকে আলাদা আলাদা অ্যাড সেটে নিয়ে আলাদা আলাদাভাবে অ্যাড রান করবো। ক্লিয়ার? সো এভাবে করা যায়, এগুলো আমরা দেখবো। আমরা এখন ডুপ্লিকেট করছি না, এটা আমাদের ক্লাসে আমরা দেখবো। আগে আমরা নর্মালি একটা রান করা শিখি। সো আমরা মূলত ক্যাম্পিং টোটাল বাজেট দিয়ে আসছি $10। সো $10 দিয়েছি ডেলি বাজেট। এরপর আছে দেখেন অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, এটাও আমরা লিমিট করে দেই না, বাট আপনি চাইলে লিমিট করে দিতে পারেন যে আমি চাচ্ছি এই অ্যাডে এই যে বাজেট দিয়েছি এর থেকে 15% বা 20% কাটবে সর্বোচ্চ, তার বেশি কাটবে না। সো লিমিট করে দিলে ফেসবুক আর কি করবে না, এর থেকে বেশি কাটার ট্রাই করবে না। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে যে আমাদের অ্যাডটা তো 24 ঘন্টা চলছে, 24 ঘন্টা চলছে না, সকাল 10টা থেকে ধরেন যে আমি কয় তারিখ দিয়েছিলাম, 17 তারিখ বা 18 তারিখ সকাল 10টা থেকে 24 তারিখ বা 28 তারিখ রাত কটা পর্যন্ত, 11টা বা 12টা পর্যন্ত, তাহলে 24 ঘন্টা চলছে না,
কালকে থেকে 28 তারিখ পর্যন্ত কয় ঘন্টা চলছে? 24 ঘন্টা, ধরেন সারাদিনই চলছে। এখন কি সম্ভব যে আমি রাতের কোনো একটা টাইমে 2-3 ঘন্টা অফ রাখবো? সম্ভব? কি মনে হয়? 2 ঘন্টা 3 ঘন্টা অফ রাখবো, সম্ভব? সম্ভব। তাহলে এখানে দেখেন আমি এই অপশনটাই খুঁজে পাচ্ছি না। এখানে দেখেন আমরা আগে স্টার্ট ডেটটা দিয়ে দিই যে আমার একটা কবে থেকে চলবে। আমি চাচ্ছি কালকে থেকে চলবে, 18 তারিখ থেকে চলবে, আর সকাল 10টা থেকে চলবে। সকাল 10টা থেকে চলবে, আমি এখানে 10টা দিয়ে দিচ্ছি, এম দিয়ে দিচ্ছি। তাহলে 18 তারিখ সকাল 10টা থেকে আমি যদি ইনডেট সেট না করি তাহলে একটা কন্টিনিউয়াস চলতে থাকবে যতদিন কার্ডে টাকা আছে। আমি চাচ্ছি ইনডেট সেট করব। এখন আমি চাচ্ছি 10 দিনের জন্য একটা চলবে। তাহলে কয় তারিখ হবে বলেন কেউ একজন? হাতে গোনেন, 18 তারিখ থেকে 10 দিন, তাহলে কয় দিন হবে? 28 তারিখ। শিওর 28 তারিখ? কি মনে হয়? 27 তারিখ কে বলেছেন? 27 তারিখ যে বলেছেন সেটাই বলেছেন। যেই দিন থেকে অ্যাড ডাউন হবে সেটাও একটা নির্দিষ্ট দিন, সেটাও একটা দিন হিসেবে কাউন্ট হবে। 18 19 তারিখ থেকে কাউন্ট হচ্ছে কেন? 18 তারিখে অ্যাড চলবে না, তাহলে 18 19 20 21 22 23 24 25 26 27, তাহলে 10 দিন কত হচ্ছে? 27 তারিখ। সো মনে রাখবেন 28 তারিখ যেই দিন থেকে অ্যাড ডাউন করছেন সেটাও একটা দিন হিসাবে কি হবে? কাউন্ট হবে। তাহলে আমার 27 তারিখ পর্যন্ত একটা রান হবে। কয় তারিখ পর্যন্ত? 27 তারিখ। 27 তারিখ আমি চাচ্ছি যে রাত 11টা পর্যন্ত একটা চালাইতে, তাহলে 11টা PM দিয়ে দিচ্ছি। তাহলে একটা আমার কালকে থেকে রাত দিন 24 ঘন্টা, 27 তারিখ রাত 11টা পর্যন্ত চলবে। 19 তারিখে 24 ঘন্টায় চলবে, কোনো টাইম অফ রাখছি? 20 তারিখে 24 ঘন্টা, 21 তারিখে 24 ঘন্টা, এইভাবে 24 ঘন্টা করে চলতে থাকবে। এখন ধরেন কথার কথা, আমরা যদিও টাইম শিডিউল করি না, কিন্তু করার অপশন আছে, দেখাচ্ছি। টাইম শিডিউল করলে কি হয়? ফেসবুকের হাত পা বেঁধে দেওয়া হয়, কারণ ফেসবুক নিজেও জানে না যে কোন টাইমে কাস্টমার তাকে নক দিতে পারে বা কোন টাইমে ভালো কাস্টমার সে পেতে পারে। এখন আমরা রাতেই বেশি জাগি, বেশিরভাগ মানুষই 10টার পর থেকে অর্ডার বেশি করে। এখন আগে কি করতো যে সকাল 10টা 11টা বাড়ে, হ্যাঁ এই সময় হয়, বাট মানুষ এখন 9টা 10টা পর্যন্ত জব করে, কাজ করে বা ব্যস্ত থাকে, 10টার পর থেকে ফ্রি হয়ে ফেসবুকে গিয়ে অর্ডার করে। এখন আমি চাচ্ছি যে 3টা থেকে 5টা পর্যন্ত বা 7টা পর্যন্ত ক্লায়েন্ট বলে দিয়েছে অফ রাখতে হবে বাংলাদেশি টাইম অনুযায়ী। পসিবল? পসিবল। দেখেন এইটা ডেলি বাজেটে পসিবল না, এটা শুধুমাত্র লাইফ টাইম বাজেটে পসিবল। ডেলি বাজেট মানে তো 24 ঘন্টা, এটাকে কাটসাট করতে পারবে না, তাহলে ডেলিতে থাকবে না। তাহলে আমার এটা কোথায় করতে হবে? লাইফ টাইম বাজেটে। সো টাইম শিডিউল অনলি লাইফ টাইম বাজেটে করা যাচ্ছে, ডেলি বাজেটে করা যাচ্ছে না। এই অপশনটাই নেই টাইম শিডিউলে, এই অপশনটাই কি নাই। আমি যদি এখন দেখেন বাজেটটা একটু লাইফ টাইম করে দিয়েছি, হ্যাঁ হতে পারে আপনার থেকে করে নিতে পারেন না যে আমাকে প্রতিদিন 2 ঘন্টা করে একটা অফ রাখেন রাতের বেলা, বলতে পারে না ক্লায়েন্ট? বলতে পারে। তাহলে কি করতে হবে? আপনার বাজেটটা চেঞ্জ করে দিতে হবে। ক্লায়েন্টকে বলতে হবে যে আমি লাইফ টাইম বাজেট দিয়ে দিচ্ছি, বা আপনি লাইফ টাইম বাজেট দিয়ে দিবেন, দেখবেন যে এখানে টাইম দিয়ে দিচ্ছে। এই যে লাইফ টাইম বাজেট দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা অপশন চলে আসবে যে অ্যাড সেট শিডিউল, দেখা যাচ্ছে কি আসছে? অ্যাড সেট শিডিউল। এটা কি আপনি অন করতে চাচ্ছেন? যদি আপনি এখান থেকে এডিটে গিয়ে শিডিউল সেট ফর অ্যাড দিয়ে দেন, ওই পাশে এবার আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন যে এবার টাইম শিডিউল চলে আসছে। তার মানে অনলি লাইফ টাইম বাজেটে টাইম শিডিউল করা যায়, যে পার আওয়ার করে করা যায়, যে একটা অফ রাখবো। দেখেন এইবার আমি যদি আসি সেকেন্ড পেজে, স্যার একটা কোশ্চেন ছিল। এবার চলে আসছে। হ্যাঁ ওকে, এইখানে এখন আমরা লাইফ টাইম বাজেটে আমি চাইলে প্রতিদিন স্যাটারডে সানডে মন্ডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে যে কোনো দিন আমি যে কোনো ঘন্টা অফ রাখতে পারবো। এটা 1 ঘন্টা করে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এভাবে 24 ঘন্টায় আছে এখানে। আমি চাইলে প্রতিদিন, আমি চাচ্ছি এভরিডে, এই যে এখানে 3টা থেকে ধরেন যে কথার কথা 6টা পর্যন্ত এই 3 ঘন্টা অ্যাড অফ থাকবে, এইভাবে আমি চাইলে অফ রাখতে পারবো। এই যে ব্লু, যেখানে ব্লুটা চলছে এইটা মানে অ্যাড চলছে, হ্যাঁ এই 2 ঘন্টা করে প্রতিদিন অফ হয়ে যাচ্ছে, এই 2 ঘন্টা কি থাকছে? অফ থাকছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি বিষয়টা? আমি এবার চাইলে মাল্টিপল ডেতে মাল্টিপল টাইম আমি অফ রাখতে পারবো, বোঝা যাচ্ছে? সো আমি চাচ্ছি যে মন্ডেতে এই 2 ঘন্টা প্লাস 6টা থেকে 7টা পর্যন্ত অফ থাক, চাইলে আমি পারবো। যে কোনো সময় আমি চাইলে যে কোনো ঘন্টায় আমি যে কোনো আওয়ার আমি অফ রেখে দিতে পারবো। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পেরেছি? সো আমি রিকমেন্ড করবো, বা এখন ফেসবুক রিকমেন্ড করছে যে আপনি এগুলো অফ রাখেন না, ফেসবুককে কি দেন? স্বাধীনতা দিয়ে দেন, ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দেন, যাতে করে ফেসবুক ওই টাইমটাতে ভালো রেজাল্ট আসবে কিনা আমি আপনি জানি না। ফেসবুক ওই টাইমে রেজাল্ট যদি নাও আসে, ফেসবুক তার কাটছে না টাকা, কারণ ফেসবুক এটা কি করে ফেলেছে? অপটিমাইজ করে ফেলেছে। আগের মতো আর ফেসবুক নাই যে আপনার দিলেই টাকা কাটবে না। এখন ফেসবুক ভালো রেজাল্ট না পেলে কি করে না? টাকা কাটে না। ফেসবুক এখন কম্পিটিটিভ হয়ে আসে, কারণ ফেসবুক দেখছে এখন গুগল অ্যাডস আছে, টিকটক অ্যাড আছে, অন্যান্য অ্যাড আছে। যদি আমি এরকম করতে থাকি তাহলে মানুষ আমার থেকে বিজনেস
অন্য আরেকটা শিফট করতে পারে, তাদের লস হয়ে যেতে পারে, তাই না? সো এখন কম্পিটিশন বেশি হওয়ার কারণে ফেসবুক আরও বেশি অপটিমাইজ হয়ে গেছে, ফেসবুকের আরও বেশি অপটিমাইজ হয়ে গেছে, মেটা আরও ভালো কাজ করছে টার্গেটের ক্ষেত্রে বা অ্যাডের টাকা কাটার ক্ষেত্রে। সো চাইলে কি করতে পারবো, টাইম শিডিউল করে দিতে পারবো। আমি আপাতত ডেলি বাজেটটা আবার কনভার্ট করে আসছি। সো দেখেন আমি কিন্তু বারবার এদিকে আসছি ওদিকে যাচ্ছি, আপনারা চাইলে বারবার বাজেট এদিক সেদিক কম বেশি করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম নাই। পাবলিশের আগে যা খুশি যতবার খুশি ততবার আপনি কাটসাট করে ফেলেন, পাবলিকের পরে পাবলিশের পরেও পারবেন, বাট না করাটা পাবলিশের পরে আমি বেটার মনে করি, যে একবারে সব কিছু ওকে করে সময় নিয়ে তারপরে সেট আপ করে ফেলেন। তো আমি যাচ্ছি এবার নিউমনে সেট 1-এ। সো এরপরে কি আছে, এরপরে মূলত অডিয়েন্স সেটআপ আছে, লোকেশন, মূলত কোন দেশে একটা চলবে। এখানে দেখেন আরেকটা অপশন আছে, ইউজ সেভ অডিয়েন্স। আমার যদি সেভ করা অডিয়েন্স থাকে, ওই যে অডিয়েন্স নামের একটা অপশন দেখালাম প্রথমে, এই যে এখান থেকে ধরেন আপনি এখান থেকে কোনো অডিয়েন্স সেভ করে রেখেছেন, এই যে এখান থেকে, অথবা আপনি এই যে এই অ্যাডে এখন অডিয়েন্স যে সেভ করবেন বা অডিয়েন্স যে তৈরি করবেন, এটাও চাইলে ভবিষ্যতের জন্য কি রাখতে পারেন, সেভ রাখতে পারেন। সেভ করে রাখলে আপনি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে যতবার অ্যাড রান করবেন এই অডিয়েন্সগুলো শো করবে, আপনি চাইলে নিতে পারেন, চাইলে নাও নিতে পারেন। ক্লিয়ার, বোঝা যাচ্ছে বিষয়টা? আমি এখন এই অ্যাডে যে অডিয়েন্সগুলো সেভ করব, এই অডিয়েন্সগুলো ভবিষ্যতের জন্য আমি সংরক্ষণ করে রাখতে পারবো, চাইলে অন্য কোনো অ্যাডে কী করতে পারবো, ব্যবহার করতে পারবো। চলেন এখন আছে লোকেশন। সো এটাও অলরেডি আপনারা জানেন যে কোন কোন লোকেশনে একটা চলবে, ক্লায়েন্ট বলে দিবে, বা ক্লায়েন্টের রিকমেন্ডেড লোকেশন আছে কিনা, বা আপনার কোনো রিকমেন্ডেড লোকেশন আছে কিনা সেটা সেট করতে হবে। অ্যাড আমি পুরো বাংলাদেশেই চালাচ্ছি। কোথায় চালাচ্ছি? পুরো বাংলাদেশে। অর্থাৎ এখন আমরা এই যে আজকে ডিটেল টার্গেটিং তো শিখবো, এইখানে একটু মনোযোগ দিবেন। সো আমার অ্যাডটা পুরো পৃথিবীতে চলার কথা। কোথায় চলার কথা? পুরো পৃথিবীতে। অডিয়েন্স পুরো পৃথিবী, তাই না? ফেসবুক যে যে দেশে চলছে সবই আমার অডিয়েন্স। এখন আমি অডিয়েন্সটাকে কমাচ্ছি, নর্মাল অডিয়েন্সকে কমাচ্ছি, টার্গেটেড অডিয়েন্স বাড়াচ্ছি। বলেছিলাম বুস্টিংয়ের ক্ষেত্রে যে আমরা যখনই অডিয়েন্স কমাবো এভাবে এজ দিয়ে, জেন্ডার দিয়ে অথবা দেশ দিয়ে, তখন অডিয়েন্স কমবে, নর্মাল টার্গেট বাড়বে। এখন আমি এটা কিসের অ্যাড রান করছি? কথার কথা, টি শার্টের অ্যাড। তাহলে টি শার্টের একটা অডিয়েন্স আছে, আমার তো পুরো বাংলাদেশের অডিয়েন্সই টি শার্টের অডিয়েন্স না, অডিয়েন্স না, তাহলে মেনরা শুধু টি শার্টের অডিয়েন্স, আবার ইয়ং এজরা টি শার্টের অডিয়েন্স। তাহলে আমার যদি মেন ইয়ং এজটা কনভার্ট করে দেয়, তাহলে নর্মাল অডিয়েন্স কমে টার্গেট অডিয়েন্স বেড়ে যাচ্ছে। এখন ধরেন পুরো বাংলাদেশ আমি দিয়ে দিয়েছি, পুরো পৃথিবী আমার অডিয়েন্স ছিল, এখন আমি বাংলাদেশে নিয়ে আসি, তার মানে আমার 10 কোটি অডিয়েন্সে চলে আসছে। কয় কোটি? 700 কোটি মানুষ থেকে আমার এখন 20 কোটি মানুষ আসে। এই 20 কোটির মধ্যে ধরেন অ্যাক্টিভ ইউজার 10 কোটি আছে। ফেসবুক 10 কোটি তো চালাই না, 10 কোটি অ্যাক্টিভ ইউজার আছে, 10 কোটি টার্গেট করেছে। এখন আমি আস্তে আস্তে নর্মাল অডিয়েন্স কমাবো, টার্গেটেড অডিয়েন্স বাড়াবো। সো আমি দেশটা সিলেক্ট করে দিয়েছি। এরপর আছে এজ। এখানে একটা আলাদাই অপশন আছে যে আপনি চাইলে মিনিমাম এজটা সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, যে মিনিমাম এজ 18 বছর ফেসবুকে, এটা আপনি এডিট করে সিলেক্ট করতে পারবেন, বাট এটা আমরা একটু পরেই সিলেক্ট করবো। এরপর আছে ল্যাঙ্গুয়েজ। এরপর কি আছে? ল্যাঙ্গুয়েজ মূলত প্রেফারেবল অল ল্যাঙ্গুয়েজ থাকলেই বেটার, যে আমার যে দেশে অ্যাড চালাচ্ছি সেই দেশের ল্যাঙ্গুয়েজকে টার্গেট করে নেবে। এইখানে মূলত আমাদের মেন কাজটা করতে হবে অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স। দেখেন এটা অপশনাল অপশন, অডিয়েন্স সাজেশন কি আছে? অপশনাল। এইটাই সব থেকে ইম্পর্টেন্ট অপশন হওয়ার পরে অপশনাল কেন? নাফিস বলেন। এই অ্যাডের রেজাল্ট ডিপেন্ড করে আমি যদি সেট আপ করি এইটার উপরে, কিন্তু এইটা কেন অপশনালে দিয়ে রেখেছে এই সাজেশনটা? সাজেশন এটা অপশনাল এই জন্যই দিয়েছে, আরেকটা কারণ হচ্ছে ফেসবুক যদি আপনি এই অপশনটা সিলেক্ট করতে না পারেন, হাত দিয়েন না, বিপজ্জনক একটা অপশন। আপনি যদি হাত দিয়ে ভুলভাল সিলেক্ট করেন তাহলে রেজাল্ট হয়ে যাবে খারাপ, বোঝা যাচ্ছে? আপনি যদি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এই অপশনটা ভালো মতো ফিল আপ করতে পারেন, অ্যাডের রেজাল্ট অনেক ভালো চলে আসবে। আর যদি সিলেক্ট না করতে পারেন, আপনি হাত দিয়ে যারা টি শার্ট কিনবে কিন্তু টার্গেট করে দিলেন যারা বিউটি প্রোডাক্ট কিনবে তাদেরকে, অ্যাডের রেজাল্ট আসবে না। তার মানে বিপজ্জনক একটা অপশন হওয়ার কারণে অপশনাল দিয়েছে। ফেসবুক এখন বলছে যে আমার উপর ছেড়ে দেন, আপনি যদি অপশনে হাত না দেন, অপশনাল অপশনে হাত না দেন, তাহলে আমার উপর ছেড়ে দিয়ে তবু আমি 50-60-70% রেজাল্ট আপনাকে এনে দিব। ক্লিয়ার? আর আপনি যদি হাত দেন, ভালো মতো হাত দেন, 80-90% রেজাল্ট চলে যেতে পারে। আর যদি নষ্ট করেন, এখানে কাস্টম অডিয়েন্স সেট আপ না করতে পারেন বা ডিটেল টার্গেটিং না করতে পারেন, 20% নিচে রেজাল্ট চলে আসতে পারে, মানে ফেসবুকের থেকে খারাপ রেজাল্ট চলে আসে। বোঝা যাচ্ছে? এখানে একটা কোশ্চেন, সাপোজ আমি এটাতে হাত দিয়ে কিছুটা কাজ করলাম, দিয়ে ফেসবুক আপনাকে সাজেশন দিবে, ফেসবুকের সাথে কথা বলে এটা ফেসবুক সেট আপ করবে না। আপনি এখানে যদি হাত দেন, তাহলে ভালো মতো যদি হাত দেন, ফেসবুক ওটার উপর বেস করে ভালো অডিয়েন্স খুঁজে বের করবে। আর আপনি যদি ভুলভাল অডিয়েন্স দেন, ফেসবুককে যেহেতু ভুলভালই দিয়েছেন, ফেসবুক মনে করছে এটাই মনে হয় টার্গেটেড অডিয়েন্স। আপনাকে যদি বলি এই রুমেই আপনি যাবেন, আপনি ওই রুমে কিন্তু যাবেন না, আপনারা কিন্তু এই রুমেই যাবেন, তাই না? সো
ফেসবুকে তাই। আমি যদি বলি এইগুলোই অডিয়েন্স, ওইগুলোর উপর বেস করে ফেসবুকে আরো যে অডিয়েন্সগুলো আছে তাদেরকে ট্র্যাক করে ট্রাই করবে। এখন খারাপ দিলেও তাদেরকে ট্র্যাক করবে, ভালো দিলেও তাদেরকে ট্র্যাক করবে। তাহলে আমার ভালো দিতে হবে এখানে হাত কি দিয়ে। এরকম এখানে কি এরকম কোনো অপশন থাকবে যে সাপোজ আমি একটা হাত দিয়ে কাজ করলাম, আবার ফিডব্যাক হিসেবে অডিয়েন্স সেটআপ কিভাবে করতে হয় সেটাই শিখি। অডিয়েন্স সাজেশন এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে এসটা সিলেক্ট করতে হবে। আমরা কি কমাচ্ছি? ট্রাফিক কমাচ্ছি, নর্মাল ট্রাফিক কমাচ্ছি, টার্গেটেড ট্রাফিক বাড়াচ্ছি। সো এসটা যদি আমি এখন টি শার্টের ক্ষেত্রে আপনারাই বলেন, আমি ওইভাবে সেট আপ করি। তাহলে 18 থেকে 40, 18 থেকে কত দিলাম? 40। এরপরে জেন্ডার মেন। উইমেনরা কি কিনে না টি শার্ট? গিফট করার জন্য কিনে। ওই যে বলেছিলাম এক্সেপশন। সো এক্সেপশন যদি আপনি টার্গেট করেন, ধরেন যে আপনি মেন থেকে 10 লাখ পাইতেন, এক্সেপশন দিয়েছেন ওমেন, ওখান থেকে পাবেন 10টা রেজাল্ট। আপনি যদি পুরোটাই মেনদের দিকে দিয়ে দিতেন, আরও বেশি আপনি কি পেতেন? রেজাল্ট পেতেন। বোঝা যাচ্ছে? তো আমি মেন দিয়ে দিচ্ছি, তাহলে আমার অডিয়েন্স কমে গেছে। পুরো বাংলাদেশ থেকে 10 কোটি ছিল, এইবার আমাদের 5 কোটিতে চলে আসছে। কয় কোটিতে আসছে? 5 কোটিতে। কীভাবে আসছে? এই যে এজের ক্ষেত্রে 2-3 কোটি কমে গেছে, আবার জেন্ডারের ক্ষেত্রে আরও 2-3 কোটি বা 4 কোটি কমে গেছে। তাহলে আমার অডিয়েন্স কমে যাচ্ছে, টার্গেট বাড়ছে, যে যারা আমার কাস্টমার তাদেরকে বাড়ছে। এখন এই যে 5 কোটি যে হলো, এই 5 কোটিকেও কিন্তু আপনি টার্গেট করতে পারবেন না, বা 5 কোটির মতো 5 কোটির কাছে যাওয়ার মতো আপনার টাকা নেই বা অ্যামাউন্ট নেই। এত বিশাল অ্যামাউন্টে কেউ অ্যাড ডান করে না। $50,000 পার ডেতে দিলে হয়তো 5 কোটি মানুষ পেতে পারে। বোঝা যাচ্ছে? সো অ্যাডের তো একটা কস্ট আছে। এখন এই যে 5 কোটি মানুষ, এই 5 কোটি থেকে আরও আমি কমাবো। এই 5 কোটি ছেলেরাই কি টি শার্ট কিনে? বা আপনারা যারা আছেন এখানে সবার সামনে টি শার্টে অ্যাড আসলে সবাই কিনেন না? 2-4-5 জনই কিনেন। এখন এখান থেকে আমার 2-4-5 জনকে খুঁজে বের করা হচ্ছে ডিটেল টার্গেটিং। এখানে এসে আমি কি করব? যারা কিনবে তাদের সামনেই যাবে। এখন তাদের সামনে কিভাবে যাব? ফেসবুক কি মানুষ? ফেসবুক কি বোঝে না। ফেসবুক কি জানে? ফেসবুক ডেটা সংগ্রহ করে। আপনার আমার ডেটা ফেসবুকের কাছে আছে। আপনার আমার ইন্টারেস্ট 3টা বিষয়ের উপর ডিপেন্ড করে ফেসবুক আমাদের টার্গেট করে। একটা হচ্ছে 4টা করে মূলত, কিন্তু ফেসবুক একটা স্বীকার করে না। ইন্টারেস্ট, বিহেভিয়ার আর ডেমোগ্রাফিক। এই বিষয়গুলো ফেসবুক জানে। এই বিষয়ের উপর ডিপেন্ড করে ফেসবুক আপনাকে ট্র্যাক করে। আপনার ইন্টারেস্ট কি? ফেসবুকে আপনি কি পছন্দ করেন এটা ফেসবুক জানে। আপনার বিহেভিয়ার, আপনার আচার আচরণ ফেসবুক জানে। আপনার ডেমোগ্রাফিক, অর্থাৎ আপনি কোন এরিয়া থেকে, কোন লোকেশন, আপনি কোন এজের, এই ডেমোগ্রাফিকগুলো ফেসবুক জানে। বোঝা যাচ্ছে? সো আপনি তাহলে এখন আমার টি শার্টটা, যে টি শার্টের অ্যাডটা আমি তাহলে কাদের কাছে নিয়ে যাব? আপনারাই বলেন। টি শার্টের অ্যাড তাহলে কাদের কাছে নিয়ে যাব? যাদের টি শার্টের প্রতি ইন্টারেস্ট আছে, যারা অলরেডি টি শার্ট কিনেছে, বা যারা টি শার্ট সার্চ করে, বা যারা ফেসবুকে টি শার্ট নিয়ে খোঁজাখুঁজি করে, টি শার্ট রিলেটেড পেজে লাইক, ফলো, কমেন্ট করেছে, তাদেরকেই তো আমার ট্র্যাক করতে হবে, তাই না? কারণ তারাই কিনবে। এখন যারা বিউটি প্রোডাক্ট কিনে, যারা বোরকা কিনে, বা যারা গ্রিন টি কিনে, তাদের কাছে অ্যাডটা নিয়ে গেলে আমি টি শার্টের অ্যাডের রেজাল্ট আনতে পারবো না। তাহলে আমার ফেসবুক এনে কী করছে? ইন্টারেস্ট, বিহেভিয়ার আর ডেমোগ্রাফিকের উপর ডিপেন্ড করে আমার অ্যাডটা টার্গেট করবে। এখন যারা টি শার্ট কিনে, টি শার্টের প্রতি ইন্টারেস্টেড, টি শার্টের পেজে লাইক, কমেন্ট করেছে, টি শার্ট লিখে সার্চ করেছে, এদেরকে এখন টার্গেট করব। এখন কিভাবে ফেসবুক টার্গেট করে? ফেসবুক জানে আপনি ফেসবুকে যা করছেন প্রথম দিন থেকে আজকে পর্যন্ত ফেসবুকের ডাটা, অর্থাৎ আপনার ডাটা ফেসবুকের কাছে জমা আছে। বোঝা যাচ্ছে? এবং ফেসবুক শুনতেও পায়, আপনাদের কথা শোনে। ফেসবুক শোনে না? ফেসবুক কথাও শোনে, বাট এইটা ফেসবুক স্বীকার করে না। কারণ এইটা অন্যের কথা শোনা কি অপরাধ, এইটা স্বীকার করে না। আপনি এই যে ল্যাপটপ বা কম্পিউটার বা টি শার্ট নিয়ে কথা বলছেন, রাতের দিকে গিয়ে দেখবেন যে টি শার্ট রিলেটেড অ্যাডই আপনার সামনে চলে আসছে। কারণ আপনি যখন ফেসবুকে অন করেছেন, ফেসবুকে লগ ইন করেছেন, অডিও অন করে দিয়ে অ্যালাউ করে দিয়ে লগ ইন করেছেন, দেখবেন যে অ্যালাউ করেছেন তখন অডিওটি অ্যালাউ ছিল। সো ফেসবুক আপনার কথাও শুনতে পারে। সো ইন্টারেস্ট, বিহেভিয়ার আর ডেমোগ্রাফিক, এই বিষয়ের উপর ডিপেন্ড করে ফেসবুক আপনাকে ট্র্যাক করবে। এখন আমরাও ট্র্যাক করব, চলে যে যারা কিনে তাদেরকে আমার ট্র্যাক করতে হবে। অর্থাৎ টি শার্ট কারা কিনবে ওই রিলেটেড মানুষকে খুঁজে বের করবো এখানে। এখন আমরা সেটা ইন্টারেস্ট, বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিকের উপর ডিপেন্ড করে বের করবো। এই যে ডিটেল টার্গেটিং আছে, যদি আপনারা ডিটেল টার্গেটিং না করতে পারেন, এই অপশনাল অপশনে হাত দিয়েও চলে যান, সমস্যা নাই। এই অপশন, এই যে ডিটেল টার্গেটিং যেটা আছে, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত কোনো ভয় নেই। 18, জেন্ডার, এজ, জেন্ডার বা লোকেশন ঠিক আছে। এই যে ডিটেল টার্গেটিংয়ে যখনই হাত দিবেন, তখন আপনার ভালো মতোই হাত দিতে হবে, তখন আপনার বুঝে শুনে হাত দিতে হবে। এক্স্যাক্টলি। তাহলে আপনি যখন অ্যাড রান করা শিখে যাবেন, আইডিয়া হয়ে যাবে, আপনি অ্যাডভান্স লেভেলে অ্যাড পারেন, তখন হাত দেন, না হলে ছেড়ে দেন ভাই। অ্যাডের রেজাল্ট খারাপ আনার দরকার নাই। বোঝা যাচ্ছে? চলো এখন আমরা হাত দিই।
তাহলে ডিটেল টার্গেটিং করব। এখন এই ডিটেল টার্গেটিং আমরা চাইলে এআই এর হেল্প নিতে পারি কিছুটা, আমাদের নিজের মাথা আছে, প্লাস আমাদের কম্পিটিটর আছে। আমাদের কম্পিটিটর কোথায় দেখা যাবে বা কম্পিটিটরকে কোথায় সার্চ করতে পারি? কম্পিটিটরকে আমরা অ্যাড লাইব্রেরিতে সার্চ করতে পারি। পৃথিবীতে যারাই অ্যাড রান করেছে ফেসবুকে তাদের সবাইকে এখানে খুঁজে পাওয়া যাবে। তাদের কোম্পানির নাম লিখে সার্চ করলে আপনি এখানে খুঁজে পাবেন। এই যে অ্যাডস লাইব্রেরি আছে, এখান থেকে আপনি পৃথিবীর যে কারো অ্যাড চেক দিতে পারেন, যে কারো অ্যাড দেখতে পারেন। সে জানবেও না আপনি তার অ্যাডটা গবেষণা করেছেন বা তার বাজেটটা দেখছেন, তার ক্রিয়েটিভটা দেখছেন, সব কিছু এখান থেকে দেখা যাবে। এই যে এখান থেকে জাস্ট সার্চ করে আপনি এই যে অল ক্যাটাগরির অ্যাড বা স্পেশাল ক্যাটাগরি হলে স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করবেন, অল ক্যাটাগরি হলে অল অ্যাড দিচ্ছি। এইখানেই বাংলাদেশের অ্যাড দেখবেন নাকি অন্য কোনো দেশের অ্যাড দেখবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে কোম্পানির নাম লিখলে এই যে আমরা লাস্ট ক্লাসে কি দেখেছিলাম, ঘরের বাজার। ঘরের বাজারে সবগুলো অ্যাড আমি এখান থেকে দেখে নিয়ে আইডিয়া নিতে পারবো। যে ধরেন ঘরের বাজার, আমিও মধু সেল করি, তাহলে আমার কম্পিটিটর ঘরের বাজার, বোঝা যাচ্ছে? বা আমি আইটি সেক্টর, কাইজেন আইটির, ক্রিয়েটিভ আইটি বা অন্যান্য আইটির নাম লিখলে তাদের যদি অ্যাড থাকে তাদের অ্যাড চলে আসবে। এখন 60টা অ্যাড চলছে আজকের দিনে, তাদের কয়টা অ্যাড চলছে? আজকে এই মুহূর্তে ঘরের বাজারে 60টা অ্যাড চলছে। পারবেন এদের সাথে? চলেন যাই। সো অ্যাডস লাইব্রেরি থেকে আমি যে কারো অ্যাড দেখে নিতে পারি। এখন আমরা ডিটেল টার্গেটিং করব। দেখেন এখানে আছে ডিসক্রাইব ইওর অডিয়েন্স। প্রথমে ডেসক্রাইব করতে বলেছে আপনার অডিয়েন্স কারা। টি শার্ট রিলেটেড আমার অডিয়েন্স, তাহলে আমি ডিরেক্ট এখানে দেখেন আরও অপশন আছে, ইউজ অরিজিনাল ডিটেল টার্গেটিং। এই যে ব্রাউজে গেলে গত ক্লাসে স্যার বলেছিল, কোনো একটা স্যার বলেছিল ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার কেন দেখাচ্ছেন না, এখানে আছে তো? হ্যাঁ এখানে আছে, এখানে আমরা একটু পরে যাব ব্রাউজে। আমরা মূলত আগে ডিসক্রাইব ইওর অডিয়েন্স থেকে মূলত আমরা যেটা মেন টার্গেটেড অডিয়েন্স তাদেরকে আগে টার্গেট করবো, অর্থাৎ টি শার্টের প্রতি যাদের ইন্টারেস্ট, আগে ইন্টারেস্টের ভিত্তিতে আমরা আগে টার্গেট করে নেবো। জাস্ট লাইক টি শার্ট লিখে সার্চ করবো। টি শার্ট লিখে কি করবো, ফাইন্ড অপশনে দিলে আমাকে টি শার্ট রিলেটেড বা টি শার্টের প্রতি যাদের ইন্টারেস্ট আছে বা যারা টি শার্ট কিনতে পারে তাদেরকে আমাকে ধরে দিবে। দেখেন এখানে একটা হিউজ পরিমাণ অডিয়েন্স এখন চলে আসছে যে যাদের টি শার্ট প্রতি ইন্টারেস্ট। এই যে টি শার্ট, অ্যাপিয়ারেল, শার্ট, যারা শার্ট কিনে তারা টি শার্ট কিনতে পারে। শার্টের প্রতি যাদের ইন্টারেস্ট আছে তাদের টি শার্টের প্রতি কি আছে, ইন্টারেস্ট। যারা শার্ট অলরেডি কিনে তাদের সাথে যদি আমি টি শার্টের ভিডিও নিয়ে যাই তাহলে কিনতে পারে, বোঝা যাচ্ছে? এরপরে কি আছে, ক্লথিং, ডিরেক্ট টি শার্টের সাথে সম্পর্ক। যারা ক্লথিংয়ের প্রতি ইন্টারেস্টেড বা ক্লথিং পছন্দ করে ফেসবুকে তাদের সামনে আমি একটা নিয়ে যাবো। টপ ক্লথিং, মেন্স ক্লথিং, এক্স্যাক্টলি মেন্স ক্লথিং, ডিরেক্ট টি শার্ট। টি শার্ট মেনদের জন্য না, সো যারা মেন ক্লথিং ফেসবুক থেকে দেখে তাদের সামনে একটা নিয়ে যাচ্ছে। এখানে আছে ওমেন ক্লথিং, কেটে দিতে পারবো। কি করতে পারবো, এই যে এখান থেকে ক্রস দিয়ে আমি ওমেন ক্লথিংটা কেটে দিচ্ছি, যেহেতু আমি টি শার্ট নিয়ে নিয়েছি, বোঝা যাচ্ছে? আমি কিন্তু এখানে ডিটেল টার্গেটিং করছি। এরপর আছে ফ্যাশন ক্লথ, এরপর আছে ডিজাইনার ক্লথ, সোয়েটার। আপনি চাইলে রাখতে পারেন, চাইলে ডিলিট করে দিতে পারেন। যে সোয়েটার যেহেতু মেনরা কিনে থাকে, উইমেনরাও কিনে থাকে। এখন সোয়েটার কিনলে কি টি শার্ট কিনতে পারে? ব্লেজার কিনলে ব্লেজার নিচে টি শার্ট পরতে পারে না? আপনি চিন্তা ভাবনা করে করতে পারেন। আমি আপনাকে জাস্ট বুঝাই দিচ্ছি, আপনার উপর ডিপেন্ড করছে, আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে যে কিভাবে আরো রিসার্চ করে করা যায়। এরপর আছে শপিং অনলাইন, মাস্ট বি সেট করতে হবে। ক্লথ শপিং অনলাইন, অর্থাৎ যারা শপিং করে অনলাইন থেকে ক্লথ বা জামা কাপড়, টি শার্ট। এরপরে কি আছে, স্পোর্টস ওয়্যার, এটাও টি শার্টের সাথে দিতে পারেন। যে যারা স্পোর্টস দৌড়াদৌড়ি করে, জিম করে, তারা মূলত শার্ট পরে করে না, পাঞ্জাবি পরে করে না, কি পরে করে, টি শার্ট পরে করে। তাদের সামনে টি শার্টের অ্যাড গেলে কিনতে পারে, তাই না? এরপরে কি আছে, নিউ লুক, টি শার্টের কাছে যায় যে টি শার্ট পরলে মানুষের একটা নতুন লুক আসতে পারে, হতে পারে। সো ফ্যাশন ব্র্যান্ড টি শার্টের সাথে যায়, ক্লথিং ব্র্যান্ড। সো ওরা এই টি শার্ট রিলেটেড যে যে কাস্টম পাইছে, এটা এআই কিন্তু আমাকে ডিসক্রাইব অডিয়েন্স, এআই কিন্তু আমাকে সুন্দর করে দিয়ে দিয়েছে। এইটা আমি নিয়ে নিলাম, এটা আমি কি করেছি, অলরেডি নিয়ে নিয়েছি। এখন আমি চাচ্ছি যে টি শার্ট, এরপর আমি চাচ্ছি পোলো টি শার্ট দিয়ে সার্চ করে এরকম আমি আরও 8-10টা পাই কিনা, বা অন্যান্য প্রোডাক্ট বা কোনো ব্র্যান্ডের নাম দিয়ে যে আমি পাই কিনা। ব্র্যান্ডের নাম কেন দিতে হয়, যে ধরেন যে এই যে বিউটি প্রোডাক্টের ক্ষেত্রেই বলছি, যে বিউটি প্রোডাক্ট লাক্স আছে, এরপরে ডাব আছে, কোরিয়ান কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট আছে না, আলাদা আলাদা ব্র্যান্ডের প্রোডাক্টের নাম আছে, বা প্রোডাক্টের ডিরেক্ট নাম লিখলেও চলে আসবে। সো ওই ধরনের প্রোডাক্টগুলো আমি কি করতে পারি, টার্গেট করতে পারি ধরে ধরে। বা আমি এইগুলো স্ক্রিনশট দিয়ে এআইকেও দিতে পারি যে আমি কিন্তু এই যে টি শার্টের ক্ষেত্রে এইগুলো টার্গেট করেছি, আর কি বাকি আছে, আরও কি বেস্ট কিছু বাকি আছে, এআইও কিন্তু আপনাকে দিবে। আপনার মাথায় আসলো না, তাহলে কি করতে পারেন, এর থেকেও টার্গেট করে নিতে পারে। এরপরে যাব মূলত এই টার্গেট হয়ে যাওয়ার পরে এইবার আমরা যাব ব্রাউজে। এবার কই যাব, ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে এই যে দেখেন এগুলো সব চলে আসছে, এগুলো সবই চলে আসছে। দেখেন এখান থেকে যদি মনে হয় আপনার প্রোডাক্টের সাথে মিল নেই, আপনার প্রোডাক্টের সাথে ইন্টারেস্ট যায় না, তাহলে কেটে দেন।
এরপরে যান ব্রাউজে, এরপরে কই যাবেন ব্রাউজে, ওই যে স্যার বলেছিলেন যে ব্রাউজে দেখান। এবার আছে ডেমোগ্রাফিক। এবার কি আছে, প্রথম অপশন হচ্ছে ডেমোগ্রাফিক। এখানে আছে এডুকেশন পারপাস, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল। এখন টি শার্ট কলেজের স্টুডেন্টরা বেশি পছন্দ করে বা ইউনিভার্সিটির স্টুডেন্টরা পছন্দ করে, চাইলে ধরতে পারেন, চাইলে কি করতে পারেন ফিল্ড অফ স্টাডি ধরতে পারেন, বাট আমি ধরি না টি শার্টের ক্ষেত্রে। এই যে কলেজ বা ইউনিভার্সিটি যাদের টি শার্টের প্রতি, এই যে যেহেতু আমি এখানে অলরেডি টি শার্টের প্রতি ইন্টারেস্টেড সেট করে দিয়ে আসছি, যারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে তারা কি বাংলাদেশের বাইরের, বাংলাদেশের বাইরের না। সো কলেজ ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে পড়েছে এবং 18 থেকে 40 বছরের মধ্যে পড়েছে। এই যে এখানে টি শার্ট দেওয়ার কারণে অটোমেটিক ডেমোগ্রাফিকে কলেজ ইউনিভার্সিটি অটোমেটিক কিন্তু ধরে ফেলবে। সব কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা কি টি শার্ট কিনে অনলাইন থেকে কিনবে? আমি কলেজে পড়লেই কি অনলাইন থেকে কিনবো? কিনবো না। তাহলে আমি যেহেতু ইন্টারেস্ট ওইখানে দিয়ে আসছি, ডিটেল করে দিয়ে আসছি, এইখানে কিন্তু আমি চাইলে ধরতে পারি, না ধরলে ওটার মধ্যে আছে যে যাদের ইন্টারেস্ট আছে কলেজ ইউনিভার্সিটি 18 থেকে 40 বছর, অটোমেটিক কিন্তু আমার সামনে চলে আসবে। সো এখান থেকে আপনারা খুঁজে খুঁজে, এই যে ফাইন্যান্সিয়াল আছে, এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে এক এক রকম অপশন এখানে আছে। এই যে লাইভ ইভেন্ট আছে, জাস্ট লাইক লাইভ ইভেন্টে এখানে বিয়ে শাদী আছে, কেউ যদি শেরওয়ানি সেল করে বা মেয়েদের ধরেন যে বিয়ের শাড়ি সেল করে, এখান থেকে দিতে পারেন। অ্যানিভার্সারি আছে, অ্যাওয়ে ফ্রম হোম আছে, এখানে অনেক অপশন আছে এবং প্রতিটা অপশন কোনো না কোনো অ্যাডের জন্য বানানো হয়েছে। ইভেন এখানে উইডো আছে। উইডো মানে কি? বিধবাদের জন্য কি অ্যাড, কি প্রোডাক্ট সেল করবেন? এখানে উইডো পর্যন্ত আছে। তাহলে উইডোদের কখন টার্গেট করব? সাদা শাড়ি সেল করতে পারি আমরা, বোঝা যাচ্ছে? সো এখন আমাদের দেশে হয়তো বা ওই অ্যাড চলে না, কিন্তু কোনো না কোনো দেশে চলে দেখে এই অপশনগুলো ফেসবুক কি করেছে, দিয়ে রেখেছে। শুধুমাত্র আপনার দেশের জন্য তো অ্যাড না, ফেসবুক আপনার দেশের জন্যই না, শুধু বাইরের দেশে বিধবাদের, আমরা একটা মানুষ মারা গেলে ফুল নিয়ে দেখতে যাই, বা ইউএসএতে সাদা ফুল নিয়ে দেখতে যায়, অন্য ফুল না, সাদা ধরনের ফুল। এখন আমাদের দেশে যখন কেউ মারা যাবে সাদা ফুল নিয়ে দেখতে আসতে পারবেন? যে মারা গেছে তাকে রেখে আপনাকে মাটি দিয়ে দিবে, কবর দিয়ে দিবে, তাই করবে না? যে আমার একজন মারা গেছে আপনি ফুল নিয়ে আসছেন, হইল কিছু? সো এইগুলো, এই যে লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখা যাচ্ছে, এই ধরনের পর্যন্ত আপনি টার্গেট করতে পারবেন। নিউ জব, নিউ রিলেশনশিপ, নিউ এনগেজমেন্ট, নিউলি ম্যারিড। সো যেই প্রোডাক্ট যেটার সাথে মিল আছে এখানে দেখে দেখে টার্গেট করতে পারেন। আমি বলছি না আপনি টার্গেট করেন, আপনি এক এক করে দেখেন আপনার প্রোডাক্ট কোনটা, তার উপর ডিপেন্ড করে টার্গেট হবে। যে আমি আগে ডেমোগ্রাফিকে যাব, যে আমার প্রোডাক্ট টি শার্ট কি নিউলি এনগেজমেন্টের সাথে যায় কিনা, আপকামিং বার্থডের ক্ষেত্রে কাদের টার্গেট করব? কেক সেল করতে পারি, আমি কেকের অ্যাড রান করতে পারি, যাদের আপকামিং বার্থডে তাদেরকে টার্গেট করতে পারি, বোঝা যাচ্ছে? সো এইভাবে আমরা কি করব, আগে আমরা ডেমোগ্রাফিক শেষ করব। এরপর আছে প্যারেন্টকে কখন টার্গেট করব? বাচ্চাদের বই সেল করি, টার্গেট করতে পারি। অনলাইনে বাচ্চাদের অ্যাডমিশন সেল করি, অ্যাডমিশন বা ভর্তি আমরা কি করি। সো কোনো না কোনো প্রোডাক্ট, কোনো না কোনো সাবজেক্ট আছে যেটার সাথে এগুলো মিল পাবেন। হ্যাঁ হ্যাঁ, বই হতে পারে, বোঝা যাচ্ছে? ছোট বাচ্চারা তো ফেসবুক চালায় না, বইয়ের অর্ডার দিবে না, তাহলে আমরা প্যারেন্টদের টার্গেট করে ফেলতে পারি। এরপর আছে ইন্টারেস্ট। এরপর কি আছে? ইন্টারেস্ট। দেখেন এখানে আছে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো প্রোডাক্ট হলে, এন্টারটেইনমেন্ট রিলেটেড কোনো প্রোডাক্ট হলে, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ কোনো প্রোডাক্ট থাকলে, এরপর ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। এখান থেকে চাইলে আমি টি শার্ট ধরে নিতে পারি, যে যারা ফিট থাকতে চায়, যারা অয়েল থাকতে চায় তারা টি শার্ট পরে মূলত ধরতে পারি, বোঝা যাচ্ছে? সো চাইলে আপনি ধরতে পারেন। এরপর আছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, টি শার্টের সাথে যায় না, এটা ডিরেক্ট খাবারের প্রোডাক্ট। এরপরে কি আছে? হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস, যায় না। শপিং অ্যান্ড ফ্যাশন, টি শার্টের সাথে যায়, ডিরেক্ট যাই শপিং অ্যান্ড ফ্যাশন। তাহলে এই অপশনটাতে আমি কি করতে পারি? টিকমার্ক দিয়েই দিতে পারি, বোঝা যাচ্ছে? সো এই অপশনগুলো আপনি সব দেখবেন। প্রথমেই আপনারা কি করবেন, এই ডিসক্রাইব ইউর অডিয়েন্স, মেন অডিয়েন্সের নাম লিখবেন, অর্থাৎ মেন প্রোডাক্টের নাম লিখবেন, যেগুলো আসবে সবই আপনার টার্গেট অডিয়েন্স। এরপরে কি করবেন? এরপরে যাবেন ইউজ অরিজিনাল ডিটেল টার্গেটিং। এখানে যাওয়ার পরে এই যে ব্রাউজে গিয়ে তিনটা অপশনে এক এক করে ঘাটাঘাটি করবেন, সময় লাগবে, 1 ঘন্টা সময় দেন, 1.5 ঘন্টা সময় দেন, দিয়ে একটা অ্যাডটা রান করেন, একটা অ্যাডের টার্গেট সেট আপ করেন। এরপরে ইন্টারেস্টে যান, ইন্টারেস্টে যাওয়ার পরে যা কিছু প্রয়োজন এখান থেকে দেখেন আছে কিনা, স্পোর্টস, আউটডোর, টেকনোলজি রিলেটেড, কম্পিউটার, ইলেকট্রনিক্স হলে এই অপশনে যেতে হবে। দেখা যাচ্ছে আমি ল্যাপটপ সেল করি, আমি কম্পিউটার সেল করি, তাহলে এখান থেকে আমি টার্গেট করতে হবে। তখন আর আমার কি শপিং ফ্যাশন টার্গেট করা যাবে? যাবে না, বোঝা যাচ্ছে? সো এরপর আমরা কই যাব? এরপরে 3 নম্বর অপশন হচ্ছে বিহেভিয়ার। এইখানে ইভেন আপনি মোবাইল পর্যন্ত টার্গেট করতে পারবেন, যে শুধু স্যামসাং ইউজারকে দেখাবেন, শুধু আইফোন ইউজারকে দেখাবেন, শুধু অপ্পো ইউজারকে দেখাবেন, সেটাও পসিবল এখানে। কিন্তু এইভাবে আলাদা আলাদা টার্গেট কোন অ্যাডের সময় করা যায়? টি শার্টের ক্ষেত্রে করা যাবে? আপনি কি শিওর বা ফেসবুক শিওর যে যারা অ্যাপেলের ফোন চালায় তারাই আমার টি শার্ট কিনবে, স্যামসাংরা কিনতে পারে না?
হতে পারে অ্যাপেলের কোনো প্রোডাক্ট সেল করছেন, সেক্ষেত্রে আপনি অ্যাপেল টার্গেট করতে পারেন, যে যারা অ্যাপেলের ফোন চালাচ্ছে তারাই শুধু দেখুক, অ্যাপেলের প্রোডাক্ট শুধুমাত্র তারাই কিনে থাকে বেশি। আমরা যারা স্যামসাং চালাই বা যারা অ্যান্ড্রয়েড চালায় তারা কিন্তু খুব একটা অ্যাপেলের প্রোডাক্ট কিনে না, তাই না? সো অ্যাপেলের প্রোডাক্টগুলো অ্যাপেলের, তখন আমি কি করতে পারি, সেট করে দিতে পারি। এখানে আছে দেখেন, তাহলে কোথায় গেল বিহেভিয়ার, এখানে আছে অ্যানিভার্সারি, এরপরে বিহেভিয়ার আছে মোবাইল ডিভাইস ইউজার, এই যে এখান থেকে পাবেন, আপনি ভিতরে গিয়ে সিলেক্ট করে নিতে পারেন। এরপরে কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, এই অপশনগুলো আপনারা দেখবেন। মোবাইল ডিভাইস ইউজার, এই অপশনগুলো এখানে সব আছে, ট্রাভেল রিলেটেড আছে, বাসায় গিয়ে এগুলো সব আপনারা দেখবেন। তাহলে ডিটেল টার্গেটিং আগে আমরা কি করব, আগে আমরা মূলত যেটা আমার মেন সাবজেক্ট, যেটা আমার প্রোডাক্ট, সেটা লিখে সার্চ করব। এরপরে যা কিছু পাবো সব নিয়ে নিব, নেওয়ার পরে আমরা ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে যেগুলো আমার মিল থাকবে 100% ওকে থাকবে বা 70-80% মিল থাকবে, সেগুলো নিব। এরপরে এআইকে জিজ্ঞেস করব, সব কিছু স্ক্রিনশট দিয়ে আবার এআইকেও বলবো যে আপনার কোনো রিকমেন্ড আছে কিনা, থাকতেই পারে আরও 2-1টা, ছেড়ে যেতে পারি, আমি তো মানুষ বা আপনারা তো মানুষ, তাই না? সো সেখান থেকেও নিয়ে নিন, নেওয়ার পরে একদম লাস্টে একটা অপশন সেট করবেন, এটা মাস্ট বি সেট আপ করবেন। যদি আপনার ডিটেল টার্গেটিং করেন তাহলে এইটা ছাড়বেন না, এটা একাই 30% রেজাল্ট এনে দিবে। ইংগেজ শপার, বিহেভিয়ারের একটা পার্ট ইংগেজ শপার। আপনারা যদি ডিটেল টার্গেটিং করেনি, ডিটেল টার্গেটিং না করলে দরকার নেই, কিন্তু ডিটেল টার্গেটিং যদি করেন তাহলে মাস্ট বি ইংগেজ শপার অ্যাড করে দিবেন। পাশাপাশি যদি লুকে লাইক করার অপশন থাকে, লুকে লাইকও করে দিবেন কাস্টম থেকে। কোথা থেকে? আমি যদি ভাই ডিটেল টার্গেটিং করি বা আমি যদি ফিক্স করে দেই তাহলে আমি সব করব, না হলে আমার করারই দরকার নেই, ফেসবুকের উপর ছেড়ে দেন। আমি যদি ডিটেল টার্গেটিং করি, আমি লুকে লাইকও করবো, আমি কাস্টম অডিয়েন্সও করব, আমি মূলত ইংগেজ শপার। লাস্টে এখানে লিখে দেবেন ইংগেজ শপার। ইংগেজ শপার, এই যেখানে আছে ইংগেজ শপার, এটা সাইজে অনেক বিশাল অডিয়েন্স। অর্থাৎ আপনার যে প্রোডাক্ট এই রিলেটেড ফেসবুকে যাদের এটা কি ইন্টারেস্ট, বিহেভিয়ারের পার্ট, এই ধরনের প্রোডাক্টের প্রতি যাদের বিহেভিয়ার মিলে যাবে বা ওই ধরনের মানুষকে খুঁজে পাবে, তাদের সবাইকে টার্গেট করে ফেলবে। তাহলে একাই 30% টার্গেট করে ফেলে এই ইংগেজ শপার। সো আমরা যদি ডিটেল টার্গেটিং করি, লুকে লাইক করি, ইংগেজ শপার এটা মাস্ট বি অ্যাড করবো। আর যদি টার্গেট না করি, সব কিছুই বাদ দিয়ে দেন, সমস্যা নাই। ক্লিয়ার? সো সব কিছু করার পরে প্রথমে ডিসক্রাইব ইওর অডিয়েন্স নেওয়ার পরে ইউজ ডিটেল টার্গেটিং, ব্রাউজে যাওয়ার পরে একদম লাস্টে ইংগেজ শপারটা অ্যাড করে দিবেন। প্রথমেই অ্যাড করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি লাস্টে কেন অ্যাড করলাম, যাতে করে এটা আমার চোখে পড়ে। ইংগেজ শপার সবার উপরে থাকে। ইংগেজ শপার কোথায় থাকে? সবার উপরে থাকবে, আমি যেন চোখে পড়ে, যেটা আমি মাস্ট সেট করেছি। ইংগেজ শপার কি? এটা মূলত আপনার যে প্রোডাক্ট তার সাথে যে বিহেভিয়ারগুলো মানুষের মিলে যায়। আচ্ছা, আপনার পেজে যারা লাইক ফলো করেছে তাদের বাইরে কি আর কাস্টমার নাই? আপনার পেজে ধরেন 1 লাখ মানুষ ফলো করেছে বা 5 লাখ, এই 5 লাখের বাইরে কি বাংলাদেশে আর কোনো অডিয়েন্স নাই? তারা টি শার্ট কিনতে পারে না, বিউটি প্রোডাক্ট কিনতে পারে না, তাদের মতো অডিয়েন্সকে কে টার্গেট করবে? ইংগেজ শপার একাই টার্গেট করে। আপনার যে কাস্টমার, তাদের যে বিহেভিয়ার, আপনার প্রোডাক্টের যে বিহেভিয়ার, এটার উপর ডিপেন্ড করে মূলত আরও যে কাস্টমারগুলো আছে বাংলাদেশে, তাদেরকে সবাইকে টার্গেট করে। আর লুকে লাইক ডিরেক্ট টার্গেট করে আপনার কাস্টমারের উপর ডিপেন্ড করে। যে ধরেন নাফিজ আমার কাস্টমার, নাফিজের মতো যাকে পাবে তাকেই ধরবে। সেটা কি করা হয়? লুকে লাইক। আমরা দেখব নেক্সট ক্লাসে কিভাবে লুকে লাইক টার্গেট করে এবং লুকে লাইক কখন করা যাবে সেটাও আমরা শিখবো। সো আজকে এই পর্যন্তই, আর বাড়াচ্ছি না ক্লাস। তাহলে ডিটেল টার্গেটিং মোটামুটি একটা আইডিয়া চলে আসছে। সো ডিটেল টার্গেটিং যদি একটা আইডিয়া আসে, লুকে লাইক করলে আর একটু বেশি আইডিয়া পেয়ে যাবেন। লুকে লাইক হচ্ছে মূলত আমরা আমাদের যে পেজ আছে বা আমাদের যে ওয়েবসাইট আছে বা যে কোনো কিছু আমাদের থাকতে পারে, পেজ, ওয়েবসাইট, অ্যাপস, এখানে যে ফলোয়ার্স আছে, এখানে যে কাস্টমার আছে, তাদের মতো হুবহু আমি কাস্টমার ধরতে পারবো, তাদের মতো হুবহু কাস্টমার আমি যে কোনো দেশ থেকে নিতে পারবো। হ্যাঁ, সেম এক্স্যাক্টলি। এখন এখানে একটা শর্ত আছে, যদি আপনার পেজটা ট্রাস্টেড না হয় সেক্ষেত্রে লুকে লাইক করা যাবে? আপনার পেজে ফেক ফলোয়ার্স থাকলে করা যাবে? কারণ আপনার যে ফলোয়ার্স আছে তার উপর ডিপেন্ড করে। আপনার ফেক ফলোয়ার্স হলে ফেক ফলোয়ার্সকে খুঁজবে, তাহলে আপনি কাস্টমার পাবেন? তাহলে বুঝে শুনে করতে হবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা হবে। এই পেজ প্লেসমেন্টটা আছে আর অ্যাড ক্রিয়েটিভটা আছে, এটা প্লাস লুকে লাইক প্লাস আরও কিছু অ্যাড সেটের বিষয় আছে, সেগুলো আমরা দেখে একটা অ্যাড অন্তত কালকে শেষ করে ট্রাই করবো। একটু দ্রুত যাচ্ছি।